যেটা বলার সেটা হচ্ছে যে আমরা মানে প্রত্যেককে আমরা ওয়েলকাম করছি আজকের প্রোগ্রামটা, এবং এই প্রোগ্রামটা ইজ ইন পার্শিয়াল কমপ্লিশন অফ দ্য ড্যাপ ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যান অ্যাগেন্স্ট চাইল্ড ম্যারেজ। তার পার্শিয়াল কমপ্লিশনের জন্য আমরা এই প্রোগ্রামটা রেখেছিলাম, এবং এই প্রোগ্রামটা আমরা ফাইনালি করতে পারছি। বাট উই ডোন্ট হ্যাভ আর সিনিয়র অফিসার্স ওভার হিয়ার, ম্যাজিস্ট্রেট ম্যাডাম বা এডিএম স্যার ওনারা আসতে পারছেন না। বাট আপনারা মানে সকলে এসেছেন এবং উই হার্টিলি ওয়েলকাম ইউ আজকের প্রোগ্রামটাতে। আমাদের এখানে উই হ্যাভ এক্সাম্পলস যেখানে আমাদের এখান থেকে এবিপি আনন্দবাজার পত্রিকাতে রিপোর্ট করেন এরকম একজন রিপোর্টার আছেন যিনি শিশুশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 2বার ফ্রম ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। আমাদের সঙ্গে মোরাললেস অনেকেরই কথাবার্তা হয়, কিন্তু এটার উপর আরেকটুখানি যেটা এমফাসিস সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি যেটা দেখবো যে যেহেতু মিডিয়া হচ্ছে 4th পিলার, সেই জন্যে আমাদের ডেমোক্রেসি এবং এই যে ওনার্সটা অফ রেসপন্সিবল রিপোর্টিং এবং ক্যাচিং হোল্ড অফ দ্য ল্যাকিউনাস অফ দ্য গভর্নমেন্ট, সেই জায়গাটা স্পেশালি ডিলিং উইথ দ্য চিলড্রেন, যেখানে আমরা ভাইরাল হওয়া, সেন্সেশনাল হওয়া, সেখান থেকে সরে এসে উই উইল বি মোর প্রোন টু বা মোর প্রো টু রেসপন্সিবল রিপোর্টিং, যেখান থেকে বাচ্চার কোনো রকম যাতে করে কোনো ইন্ডিকেটিভ সাজেস্টিভ কোনো কিছুও যেন আমাদের রিপোর্টের মধ্যে না আসে, সেই জায়গাটাকে আমরা এই জার্নালিজমের আজকের যে চ্যালেঞ্জ আপনাদের রয়েছে, যেভাবে রয়েছে প্রত্যেকেই এখন মোরাললেস হাতে ফোন আছে বলে প্রত্যেকেই ছবি তুলে কিছু না কিছু পোস্ট করতেই থাকছে। সো সেই জায়গাটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ। এখন দেখুন আমাদের এখানে আপনারা প্রত্যেকেই জানেন যে একটি বাচ্চা তার একটা অ্যাবিউজ হয়েছিল এবং যিনি অ্যাকিউজড তার প্রাইভেট টিউটার তিনি জেলে সুইসাইড করলেন, যেভাবেই হোক তিনি মারা গেছেন জেলেই। কিন্তু সেই বাচ্চাটির ক্ষেত্রে যেটা আমরা সমস্যা দেখছি যে বাচ্চাটি কিন্তু স্কুল পড়ুয়া এবং সে অত্যন্ত ব্রাইট একজন স্টুডেন্ট, যেভাবেই হোক তার নামটি কিন্তু সামনে এসছে এবং শি ইজ ফেসিং সো মাচ হ্যারাসমেন্ট নিজের মধ্যেই। কিন্তু সে একজন মানে প্রসপেক্টিভ হয়তো নিটের অ্যাসপিরেন্ট ছিল, কিন্তু আজকে তার যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি ফ্রম দ্য রিপোর্ট অফ দ্য সাপোর্ট পারসন, বাচ্চাটি কিন্তু লিটারালি হ্যাজ শাট হার ডাউন ইন হার হোম। বাড়িতে সে রয়ে গেছে, বাইরে বেরোতে পারছে না। এই জায়গাগুলো কিন্তু এমফাসিস আমাদেরকে ভীষণভাবে দিতে হবে। সেন্সেশনাল নিউজ, কতগুলো বাচ্চা পালিয়ে গেল, কতগুলো কিডন্যাপ হলো, কতজন এলো, মানে এরকম ভাবে আমরা প্রায়ই শুনতে পারি, কতগুলো পক্সো কেস এলো। ব্যাপারটার মানে অ্যাপ্রোচটাকে যদি আপনারা প্রত্যেকেই কাজ করছেন, প্রত্যেকেই এক্সপিরিয়েন্স এবং রেসপন্সিবল আমি জানি, কিন্তু সেখানে আমাদের আরেকটু যদি আমরা এই ব্যাপারটাকে একটু স্ট্রিমলাইন করতে পারি, কারণ যে অ্যাক্ট নিয়ে যখন আমরা কাজ করব, যে অ্যাক্ট হ্যাজ সাম laid down provisions যে কিভাবে কাজগুলোকে করতে হবে when we are dealing with children। তো আমি এক্সপেক্ট করব যে আপনারা প্রত্যেকে আজকের সেশনটা আপনারা প্রত্যেকে থাকবেন এবং প্রত্যেকে অবশ্যই খুব ভালোভাবে একটা রিপোর্ট রেডি করবেন, দিয়ে কালকের পেপারে আপনারা দেবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি নেক্সট ডিআইসিও স্যারকে বলবো। তো ম্যাডাম আসছেন, হয়তো আমি মিডিয়া কনসালটেন্ট ইউনিসেফের, এবং উনি কথা বলবেন চাইল্ড সেন্ট্রিক অ্যান্ড ডেভেলপমেন্টাল জার্নালিজম নিয়ে। নেক্সট আমাদের বলবেন হচ্ছে ডক্টর স্নেহাশিস সুর, উনি বলবেন অন মিডিয়া এথিক্স অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি প্র্যাকটিসেস টু বি অ্যাডহেয়ার্ড টু ডিউরিং রিপোর্টিং, এইটা। এবং ফাইনালি আমাদের শুভ্র কর আছেন কনসালটেন্ট। সবাইকে নমস্কার। আসলে আমিও একদিন আপনাদের মতনই একজন ডিস্ট্রিক্ট সাংবাদিক ছিলাম। পূর্ব মেদিনীপুর জেলার নবাবগঞ্জ স্টেশন রয়েছে, তারপর আমি পিটিআইতে কাজ করেছি। তো এখন আমি ইউনিসেফে মিডিয়া কনসালটেন্ট হিসেবে কাজ করি। আর আমাদের
পার্টি হয়েছিল আমার মঙ্গলকোট ব্লকের পার্টি এখানে গ্রামে। তো আমি এখানে পড়াশুনো করেছি, এই লাইব্রেরি মেম্বারও ছিলাম এক সময়। তো আমাদের ইউনিসেফ কলকাতা প্রেস ক্লাব, আমাদের সেক্রেটারি রয়েছে, কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রয়েছেন স্নেহাশিস সুই। কলকাতা প্রেস ক্লাব আর ইউনিসেফ ওয়েস্ট বেঙ্গল এরা দুজনে গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে যারা সাংবাদিক রয়েছেন, পশ্চিমবঙ্গে যারা সাংবাদিক রয়েছেন, নর্মালি কলকাতাতেই যারা সাংবাদিক থাকে তাদেরই দেখবেন বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম এসব করা হয়। কিন্তু ইউনিসেফ প্রথম দেখে এবং কলকাতা প্রেস ক্লাবও এটা অনুভব করে যে জেলাতে যারা সাংবাদিকতা করছেন, এখন জেলাতে প্রচুর সাংবাদিক, তাই না, বিভিন্ন ধরনের সাংবাদিক। আমি যখন জেলায় সাংবাদিক ছিলাম তখন ওয়েব মিডিয়া বলে কিছু ছিল না, তখন শুধু টেলিভিশন মিডিয়া আর খবরের কাগজ, তাই না। কিন্তু এখন ওয়েব মিডিয়া হয়েছে, ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, কিছু কিছু চ্যানেল আছে খুবই ভালো চ্যানেল, প্রচণ্ড ভালো চ্যানেল, যেগুলো যে কোনো নাম করা টেলিভিশন চ্যানেল সবচেয়ে কম নয়। তো সেই কারণে ইউনিসেফ দেখে যে ডিস্ট্রিক্টে যারা সাংবাদিক রয়েছেন তাদের বেশিরভাগই খুব একটা দেখবেন আপনারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করা বা এতটা সুযোগ থাকে না, হয় না। তো তাদের যদি সময়ের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার একটা প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে ভালো হয়। তো সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই ইউনিসেফ এবং কলকাতা প্রেস ক্লাব অনেক ডেভেলপমেন্টাল জার্নালিজম, উন্নয়নমূলক সাংবাদিকতার প্রশিক্ষণ শিবির করেছে। তার প্রথম হয়েছিল পুরুলিয়াতে, শিলিগুড়িতে হয়েছে, বোলপুরে হয়েছে, কোচবিহারে হয়েছে, এতগুলো জায়গা কলকাতাতে তো হয়েছে। আমাদের এখান থেকে আশিক দা আছেন, আশিক দাই আসেননি, আশিক দা একজন আমাদের ওখানকার পার্টিসিপেন্ট ছিলেন, ঠিক আছে। আশিক দা তো আমরা মেন্টরিং করেছিলেন, উনি টাইমস অফ ইন্ডিয়াতে দেখেন রিপোর্টার। তো আমরা মূলত এভিডেন্স বেসড এথিক্যাল জার্নালিজম যেটা, সেটা নিয়ে আলোচনা করি। তো সেগুলো নিয়ে আরো বলবেন বিষয়ে। তো মূলত আমাদের এখন যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, যেহেতু প্রচন্ড কম্পিটিশন, ওই জন্য লক্ষ্য করবেন আমরা নিজেদের মধ্যেও, এবং ম্যাডাম যেটা বলছিলেন যে নিউজটাকে যদি সেন্সেশনালাইজ করে আমরা ওটাকে খুব বেশি পপুলার করতে পারি, ভাইরাল করতে পারি, অনেক লোক যদি দেখে তাহলে খুব ভালো হবে, সেটাতে আমাদের খুব ভালো হবে, আমি একজন নিউজ মেকার হিসাবে। কিন্তু অন্যদিকে যে আছে তার অতটা তো ভালো হবে না, তার একটু ক্ষতি হবে, তাই না। তো শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা যদি সেন্সেশনালাইজ করা হয় নিউজটা, তাহলে একটা শিশুর ভবিষ্যতের উপরে খুবই ক্ষতি হতে পারে, ঠিক আছে, হয়। তো আমরা মূলত সেটাই সাংবাদিকদের সঙ্গে আলোচনা করি যে কিভাবে একটা এথিক্স মেনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে, শিশুদের বিষয়গুলো নিয়ে সাংবাদিকতা হয়, সেইগুলোকে কিভাবে কাভার করা যায়। মূলত ধরুন আমাদের ইউনিসেফের যে কাজগুলো, তার মধ্যে সবচেয়ে বড় যে কাজটা আমরা করি গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, সেটা হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ। কোভিডের পর আমাদের পূর্ব বর্ধমান জেলায় আর পূর্ব মেদিনীপুর জেলায়, দুটো খুব অদ্ভুত, এই দুটো জেলা কিন্তু দেখবেন শিক্ষা দীক্ষা সবকিছুতে অন্যান্য জেলার থেকে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি এগিয়ে, কিন্তু এই দুটো জেলাতে সবচেয়ে বেশি বাল্য বিবাহ হচ্ছে, মেয়েদের বাল্য বিবাহ হচ্ছে, এবং সাথে সাথে কম বয়সী ছেলেদেরও বিয়ে হচ্ছে, কেমন না। আমরা কি একটা বাচ্চা শিশু যার বাল্য বিবাহ হয়ে গেছে, 18 বছরের কম বয়সে বিবাহ হয়ে গেছে, তার কি নিউজের নামটা উল্লেখ করবো? আমরা তো কি মনে হয় করাটা কি উচিত হবে? করাটা উচিত হবে না, রাইট, করাটা উচিত হবে না, ঠিক আছে। যখন আমরা তার ছবি দেখাবো, তখন কি সেই বাচ্চাটির ছবি দেখানো উচিত হবে? উচিত হবে না। ইনফ্যাক্ট আমার মনে আছে, আমি যখন এরকম সাংবাদিকতা করতাম, তো আমার একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকে আমি এটাকে ভালো করে শিখতে পেরেছিলাম। একটি জায়গাতে আমি শুনেছিলাম, সেখানে কয়েকটি বাচ্চাকে, 3টি বাচ্চাকে গ্রামের লোকেরা একটা ঘরে আটকে রেখেছে কিছুদিন ধরে, আর পুলিশ গিয়ে তাদেরকে রেস্কিউ করছে না, অ্যারেস্টও করছে না, কিছুই করছে না। সেই বাচ্চা 3টে তাদের একটা বন্ধুকে খুন করেছে,
তারা স্বীকার করেছে সেটা। তো ওই খবরটা আমি যখন প্রথম মানে লিখতে গেলাম, তখন আমি দেখছি এই বাচ্চাগুলোকে আমি নাম লিখতে পারবো না, যাদেরকে মানে অভিযুক্ত করা হয়েছে, কেমন? কারণ সেটা উচিত না। শুধু তাই না, ওই বাচ্চাটি কোন এলাকার সেটাও যদি বলি, সেখান থেকে বোঝা যাবে অমুক গ্রামের অমুক স্কুলের অমুক ক্লাসের ছাত্র বা ছাত্রী যদি বলি, তাহলে কি জানতে বাকি থাকবে? মোটামুটি অনেকেই বুঝতে পারবে কার কথা বলছি, ঠিক না? তো আমরা তার যখন এথিক্স ফলো করবো, আমরা যখন এথিক্স মেনে চলবো, তখন আমাদের কি করতে হবে, এই সমস্ত ইনফরমেশন গুলোকে, এইসব তথ্যগুলোকে যতটা সম্ভব না উল্লেখ করে খবরটাকে আমরা মানে যাতে প্রেজেন্ট করতে পারি আমাদের অডিয়েন্সের কাছে বা আমাদের পাঠকের কাছে, কেমন? আর একটা খুব বড় মানে আমরা যদি নিউজকে মানে আমাদের মানে আগ্রহ বা প্রচেষ্টা যাই বলি, সেটা হচ্ছে যে এভিডেন্স আছে কিনা নিউজটা দেখতে হবে, তাই না? তো এগুলো অ্যাকচুয়ালি আমি বলছি মানে আপনারা অনেকেই জানেন, এগুলো অনেকেই জানেন, খুবই ভালো করেই জানেন, তবুও একবার আমরা আলোচনা করছি। তো সেখানে আমাদের আরেকটা বিষয় যেটা আমরা আমাদের যে সমস্ত সাংবাদিকদের এই কর্মশালাগুলো করি, সেখানে আরেকটা বিষয় আমরা যেটা খুব বেশি নজর দিই, সেটা কি এভিডেন্স থাকে নিউজটা। একটা কিছু জিনিস একটা কারো কাছে থেকে শুনলাম, ওই জায়গায় একটা অমুক হয়েছে, ছোট ছোট দেখি গিয়ে দেখলাম একটা কিছু একটা হয়েছে, সেটা বা কারো কাছ থেকে একটা শুনলাম, শুনে একটা লিখে দিলাম, যে তার পেছনে একটা এভিডেন্স থাকতে হবে। যেমন আমরা বলি না, আমাদের যে দেখবেন আমাদের সিনিয়ররা বলতেন যে তুমি একটা ওই এলাকার অমুক জায়গায় ঘটনা হয়েছে, ওখানকার পুলিশ অফিসার কি বলছে, ওসি কি বলছে, বেশিরভাগ সময় ওসি বলবে আমার নামটা উল্লেখ করবেন না যেন প্লিজ, আমার বসরা কিছু বলবে, তাহলে কি হবে? সে যতই ঠিকঠাক কথা বলুক, আপনি ইনফরমেশনটা নিলেন কিন্তু সেটা লিখতে পারবেন না, তাই না? বা দেখাতে পারবেন না বা বলতে পারবেন না। তখন কি করতে হবে? আপনাকে আমার এসপি কে যোগাযোগ করতে হবে, এসপি কে যোগাযোগ করে তার কাছ থেকে একটা আপনাকে অথেন্টিক কোড জোগাড় করতে হবে, মানে যাতে আপনার একটা এভিডেন্স দেওয়া যায় যে ঘটনাটা সত্য। কারণ আপনি বা আমি যখন রিপোর্টিং করতে যাচ্ছি, আমরা দেখছি যে ব্যাপারটা হ্যাঁ সত্যি ঠিকই এটা হয়েছে, কিন্তু যিনি রিডার কিন্তু কোথায় আছেন তার ঠিক নেই, তো তিনি তো ওটা জানতে পারছেন না। তো তার কাছে এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট, যে ঘটনাটা সত্য হতে হবে। ও আমি মনে দেখেছি এই সেদিনই দেখলাম মারা গেছে, ধর্মেন্দ্র মারা গেছে, মানে মোবাইলে হোয়াটসঅ্যাপে দেখছি ওই যে আপনার স্টেটাসে প্রচুর লোকের, তাহলে হয়তো মারা গেছে। কিন্তু আমি বিশ্বাস করলাম না নিউজটা, কারণ আমি জানি এটা হয়তো একটা ভুলও হতে পারে। আমি আবার দেখি তো আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে কি বলছে, ওটা খুললাম, ওখানে খুলে দেখলাম যে ওনার স্ত্রী এবং মেয়ে বলেছেন যে না, ওনার শরীর খুব খারাপ ছিল কিন্তু স্টেবল। তাহলে আমি বুঝলাম রিলিজ আমরা তৈরি করি, সেই প্রেস রিলিজটা তৈরি করার সময় আমরা ওটাকে 3-4 বার ক্রস চেক করি, যাতে কোনো মিস্টেক না থাকে, কোনো ভুল না থাকে যায়, যেন কোনো এমন যেন লেখা হয়ে না যায় যেটাতে কোনো মানুষের যেন মনে হয় না ফেক নিউজ, এটা একটা বাজে খবর আর ভুয়ো খবর। বিশেষ করে আপনার শিশুদের খবরেও দেখবেন হয়, এটা আমরা করে ফেলি। আমরা বেশিরভাগ আগেকার দিনে তো আমরা শিশুদেরকে মানুষগুলো মনেই করতাম না, এরকম করে করতাম, তাই না? কিন্তু শিশুদের একটা তাদের একটা সম্মান আছে, তাদেরও একটা মর্যাদা আছে, তাদেরও একটা অধিকার আছে, তাই না? তো শিশুদের ব্যাপারে আপনারা যখন লেখালেখি করবেন কোনো একটা কিছু, বিশেষ করে ধরুন এডুকেশন রিলেটেড কিছু নিউজ যদি করেন, মানে শিক্ষা, দেখবেন আপনাকে তখন তাকে স্কুলে যেতে হচ্ছে। স্কুলে যাওয়া মানে কি, সবাই তো শিশু সেখানে, দেখবেন স্কুলের যে কোনো কিছু খবর, এডুকেশনের খবর মানে হচ্ছে আপনার সেটা হচ্ছে শিশুদের নিয়ে, ঠিক না? আমাদের স্কুল মধ্য প্রাইমারি আর আবার হাই স্কুল পর্যন্ত। তো এটা হলো ব্যাপার। তো আমি র্যাপ আপ করে নিচ্ছি যে শেষ যেটা আমার সবাইকে অনুরোধ, এবং আমরা যেটা সবাইকে সবসময় মানে বারবার অনুরোধ করছি বলছি, সেটা হলো যখনই আপনারা নিউজ কোনো খবর কোনো কিছু পরিবেশন করবেন, তখন দুটো জিনিস যেন অবশ্যই খেয়াল রাখবেন, যেন নিউজটা পরিবেশন করার সময় যে এথিক্সটা মেনে চলা উচিত, যে নীতিগুলো মেনে চলা উচিত, ঠিক আছে, সেইগুলো যেন মেনে চলা হচ্ছে কিনা দেখা। নাম্বার 1, ধর্মেন্দ্র মারা গেছে টাইপের কোনো খবর যদি হয়, ভালো করে তদন্ত করতে হবে যে সত্যি সে লোকটা মারা গেছে কিনা, তার পরিবারের লোকের থেকে শুনতে হবে তিনি মারা গেছেন কিনা।
শিশুদের ক্ষেত্রে সেরকম হতে পারে, তাই না? কারোর বিরুদ্ধে একটা অভিযোগ শুনে নিলাম, শুনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা লিখবো না, আমাদেরকে বারবার ক্রস চেক করতে হবে, এভিডেন্স আনতে হবে, নিজের কানে শুনতে হবে। স্কুলে কোনো ঘটনা হলে প্রিন্সিপাল কি বলছেন, আমার অমুক বন্ধু সাংবাদিক সে শুনেছে, শুনে বলে দিচ্ছে আমাকে, ওটা শুনেছিল, আমি লিখে দিলাম যে সিএমএস বয়েজ স্কুলে বা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস অমুক তিনি অমুক বলেছেন। নিজে আমি শুনবো তিনি কি বলছেন। তো এথিক্সটা আমরা সবসময় ফলো করবো, আর সবসময় নীতিমালা নীতি যেগুলো আছে সেগুলো নিয়ে স্নেহা শিশুর আরো ডিটেলসে বলবেন, আমাদের সঙ্গে আলোচনা করবেন, এবং এভিডেন্স যেন থাকে আমাদের খবরটা যেন মোটি ভুয়ো না হয়, আপনার নামের পাশে যেন একটা স্ক্যাম করে না যায় যে ও একটা অমুক খবর দিয়েছিল যে খবরটা পরে না গেল, তাই না? আমি যেমন যে লোকের ওই ইয়েতে দেখেছি ধর্মেন্দ্র মারা গেছে, আমি ওরা যা খবর দেবে সেটা বিশ্বাস করবো? একবার বিশ্বাস করবোই না কিছুতেই। যে 2-3 জনের আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখেছিলাম, কিছুতেই করবো না। আপনারা যেন চ্যানেলে বা আপনার নিজের নামে যেন ওই কালি না রাখে। তো এভিডেন্স এবং এথিক্স এটা দুটো যেন আপনারা সবসময় ফলো করবেন। এটা আমরা সবসময় সবাইকে ট্রেনিং এর মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে বারবার শেখাতে বলতে চাইছি, এবং এটা আমার ব্যক্তিগত একটা অনুরোধ আপনাদের কাছে। আর সবার শেষে আপনাদের সবাই কারাকারি ধন্যবাদ জানাই, আপনারা সবাই এসেছেন এখানে শুনতে। থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় চলে যাবে, পান্ডে না শুনে নিন। আচ্ছা, আমি একটু মাঝখানে বলি যে ম্যাডাম বলছিলেন যে আপনাদের কাজ করতে আপনাদের বাকি থাকে প্রশ্ন থাকে, সেগুলো আপনারা একটা প্রশ্ন করবেন, বলুন, তারপরে স্যার শুনে তারপরে সেটা বলবেন। আমরা করি এবং খবরগুলো করাই, সেটা তো পজিটিভ মোটামুটি খবর বলা যেতেই পারে। আর বিশেষ করে চাইল্ডদের নিয়েই প্রোগ্রামগুলো হয়, সেই ছবিগুলো দেখানো যেতে পারে, সেটা দেখানো যেতে পারে। দেখুন, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। ধরুন বড়দিনে এই কার্জন গেটে বাচ্চা কাচ্চারা সব আনন্দ করছে, বেলুন নোড়াচ্ছে, এই করছে, এবার আপনি একটা হঠাৎ করে ছবি তুলছেন, এগিয়ে প্রত্যেকটা বাচ্চাকে কি আমরা অনুমতি নিই? দেখুন, কাগজে কলমে যে নীতিমালায় বলা হয় যে আমাদের বাচ্চার অভিভাবকদের থেকে আমরা একটা ছবি তুলছি, কিন্তু জিজ্ঞেস করে নিতে হয়। কিন্তু এই জাতীয় ছবি যেখানে পরের দিন ছবি যাবে, বড়দিনের আনন্দে মেতেছে বর্ধমানের শিশুরা, পেছনে কার্জন গেট যেখানে বর্ধমানটা বোঝা যাবে, আর ওই বাজারে প্রচুর বেলুন টেলুন নিয়ে লোকে রয়েছে, এগুলোতে হয়তো অতটা যেখানে ছেপে বেরোলো বা কিছু হলো সেখানে অতটা কেউ গায়ে মাখে না। কিন্তু হোমে আপনাকে চিঠি দিয়েছে, ধরুন ওই বেলের কিছু একটা উদ্বোধন হবে, বা ওই 23রা ডিসেম্বর হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম মানুষ তাদের জন্য যে দিন বছরের নির্দিষ্ট, তো সেই দিনটার পালন হবে, সেখানে হয়তো জেলার আধিকারিকরাও যাবেন, আরো অনেকে যাবেন, তা আপনাকে তারা নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ ইমেলটা আছে বা চিঠিটা আছে, সেখানে তো আপনাকে একটা অনুষ্ঠানের মধ্যে ছবি, বা তারা ধরুন গান গাইছে বা তারা করছে, এক্ষেত্রে হয়তো যেহেতু আপনাকে তারাই এটাকে মিডিয়াটাকে তারা অ্যালাউ করেছে বা কিছু, এক্ষেত্রে হয়তো দরকার নেই। এখন কেউ যদি বলেন এটা হচ্ছে, ধরুন কেউ যদি বিবিসি এই স্টোরিটা করে, বিবিসি কিন্তু পরে ওদের কাছ থেকে একটা লিখে নিয়ে যাবে যে তোমরা আমায় ডেকেছিলে এবং যে ছবি তোলা হয়েছে তাতে আমি দেখেছি এবং তাতে তোমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সবসময় আমাদের কাজের ক্ষেত্রে এটা করা হয় না। কিন্তু এটা তো ভালো দিক গেল, ইতিবাচক। দেখুন, অনেক হোম চলে, ভাগ্যিস চলে বলেই তো ছেলেপুলেরা একটু থাকতে পারছে জীবনে, একটু অন্তত মোটামুটি একটা মানব জীবনের যে ন্যূনতম তার যে সুখ স্বাচ্ছন্দ্য যেটু পাচ্ছে জীবনে, তো অনেক কিছুই তারা হারিয়েছে, কিন্তু তাতেও কোনো ত্রুটি টুটি হয়ে যেতে পারে। এখন সেইগুলো যখন কভার করছে, ধরুন দুটো ছেলেতে মারপিট করেছে, সেটা নিয়ে কেটে গেছে, পুলিশ কেস হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তখন কিন্তু আপনাকে নামটা উল্লেখ করা এবং ছবিগুলোকে ব্লার করা, দেখুন আপনাকে তো বর্ধমানটা বলতে হবে, বর্ধমানের একটি যারা ভিজুয়ালি ইম্পায়ার্ড বলে আর কি, দৃষ্টির দিক থেকে যারা বিশেষভাবে সক্ষম, তাদের এইসব শব্দ প্রয়োগগুলো কিন্তু আজকাল আবার খুব দেখবেন, যেটা বিশেষ করে বলা হয়, এটা ম্যাডামরা আরো ভালো বলবেন বা শুভ্র বলতে পারবে, যে ভিকটিম শব্দটা আমাদের চট করে চলে আসে, খুব দরদ দিয়ে আমরা লিখতে যাই ভিকটিম,
ভিকটিম শব্দটা ব্যবহার করা হয় না, সেরকম কতগুলো বিষয় আছে। আমরা কিছু নীতিমালা আপনাদের সামনে রাখার চেষ্টা করব যেগুলোতে আপনারা দেখতে পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা বেশি নিতে হবে। যখন সেটা খবরের মতো খবর হয়ে যায়, খবর হিসেবে খবরটা আপনাকে করতেও হবে, কিন্তু আবার এমন না হয় যাতে ওই ছেলেটা ধরুন সে রোজ ওই হোমে থাকে কিন্তু বাইরে স্কুলে যায়, তাকে এবার সবাই ধরে ঠেঙাতে লাগলো, তুই অমুককে ঠেঙিয়েছিস অমুককে, মানে এইভাবে যাতে না হয়, তার উপরে যাতে কোনো অতিরিক্ত আঘাত না আসে সেইটা দেখতে হবে। বর্তমান বক্তব্যটা নিয়েছি বা পুলিশটাকে ধরে নিয়ে যাবে, তারপরে ধরুন কোনো বাচ্চা আছে, মায়ের সঙ্গে বাচ্চার ছবিটাও মাঝে মাঝে চলে আসে, ওই জায়গার মোটামুটি কিভাবে দেখুন, ছবির দিক থেকে আপনার মায়ের যদি প্রাপ্তবয়স্ক হন এবং মায়ের যদি বাচ্চার ব্যাপারে, মায়ের যদি সম্পূর্ণ অন্য বিষয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে, ধরুন একটা চুরির ঘটনা, খুব দুঃখজনক, একজন মহিলাকে নিয়ে যাচ্ছে কিন্তু কোলের ছেলে, তাকে তো ছেড়ে যেতে পারে না, আমাদের ওই জেল কোর্ট টোট আছে, তাই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, তখন এমন ভাবে ছবি তুলতে হবে যাতে বাচ্চাটা ছবিটা দেখাই না যায়। আবার যদি দেখাও যায় তাহলে এমন ভাবে ব্লার করে দিতে হবে, এটাও তো একটা ঘটনা যে একটা শিশু কোলে একজন মহিলা জেলে যাচ্ছে, সত্যি কথা যদি বলেন সাংবাদিক হিসেবে ছবিটার একটা আলাদা জায়গা আছে, এটা অস্বীকার আমরা করতে পারবো না। তখন বিশেষ করে ছেলেটিকে তার মুখটা এমন মোজেক করে দিতে হবে বা ব্লার করে দিতে হবে। লাইভের জায়গা ওইভাবে থাকে না, আপনি যদি লাইভ করতে হয় তাহলে সেই দেখবেন কিষাণজির ইন্টারভিউ যেটা মতো, মানে ও আপনি পেছন দিকে আছেন, মানে তাকে পেছন দিক থেকে দেখা যাচ্ছে আর কি, যে নিয়ে যাচ্ছে, কিন্তু কখন এত লং শটে আছে বাচ্চাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এইটা একটু বুঝতে হবে আর কি। এবং শুধু ছবি নয়, গলাটাও একটা খুব বড় জিনিস। প্লিজ বসে বলুন, দাঁড়াবার কোনো প্রয়োজন নেই। এখন পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলো তাদের একটা ফ্যাশন হয়েছে বাচ্চাদের সামনে রেখে দিচ্ছে, এবার ব্যানারটা নেতাদের ছবি বা নাগরিকদের ছবি দেখাতে গিয়ে বাচ্চাগুলোর ছবিতে এসে যাচ্ছে, তাদেরকে বাচ্চা যাচ্ছে না, ওরা সাজিয়ে ওইভাবেই করছে, এই একটা দিক আছে। আরেকটা হচ্ছে যেমন পরিবারপ্রান্ত কোনো শিশু সে বড় কোনো ট্রেনিং পেয়েছে, তার হচ্ছে প্রত্যেকটা বাদ দিয়ে সামনেটা দেখানোর জন্য অনুরোধ আছে, তলাটা তলা অংশটা দেখাতে বারণ করছে, যেন পরিবারটা তার সামাজিক জীবনে ক্ষতি হতে পারে শরীরে। দুটো সমস্যা, একটা হচ্ছে পলিটিক্যাল, আমি দ্বিতীয়টা আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। দেখুন, এইটা আমি কথার কথায় বলছি, আজকে প্যারা অলিম্পিক হয়, প্যারা অলিম্পিকে তো তারাই অংশগ্রহণ করেন যারা শারীরিকভাবে একটু বিশেষভাবে সক্ষম, এবং প্যারা অলিম্পিক কিন্তু এখন খুব বিখ্যাত হয়ে গেছে। ফলে এক সময় যার পোলিও হয়েছিল, আমি আমাদের আকাশবাণীর যে টিমের যে উইকেট কিপার, তনুশ্রী তুমি কি দেখেছো? প্রসেনজিৎ বলে আমাদের নিউজে ছিল আগে, প্রসেনজিৎকে দেখেছো তো? প্রসেনজিৎ কিন্তু আকাশবাণীর টিমের গোলকিপারও বটে, উইকেট কিপারও বটে, ওর এক সময় পোলিও হয়েছিল। এখন আমরা তো সেটাকে আমরা হাইলাইটই করি, ও দৌড়ায় না ঠিকই, কিন্তু গোলে খুব ভালো খেলে এবং উইকেট কিপিংও খুব ভালো করে। আকাশবাণীর অফিসিয়াল টিমেরও এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এর যেখানে সবকটা প্রতিষ্ঠানের নিয়ে একসঙ্গে হয়, তারও উইকেট কিপার। এখন সেটা শিশুর, ওর তো প্রাপ্তবয়স্ক, কিন্তু শিশুর ক্ষেত্রে ওই এখন ওই পাটা তাকে দেখিয়ে সে যদি পাটাকে পঙ্গুং লঙ্ঘাতে গিরিং যদি হয়, তাহলে তো সেখানে তাকে দেখাতে হবে কি জন্যে দেখাচ্ছি, এবং তার অভিভাবকের সম্মতি আছে কিনা। আপনাদের খেয়াল আছে যারা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, এই পোলিও অনেকে খাওয়াতে চায় না, সেই জন্য অনেক সময় দেখবেন পোলিও হয়েছে এরকম শিশুকে কোলে নিয়ে বাবা মারা বলেন যে ভাই আমি ভুক্তভোগী, আমি 20 বছর আগে এই ভুলটা করেছিলাম বা 10 বছর আগে, আপনারা করবেন না। তখন তো সেটা প্রচারের মধ্যে আসে। মানে এগুলো না খুব ডেফিনিট, আপনাকে ওই সময় সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার বা যারা এই ধরুন শুভ্ররা, যারা আইনটা আরো ভালো বোঝে, এবং আপনার কাগজের লোকেরা কতটা সংবেদনশীল, আপনি কি অ্যাঙ্গেলে ছবিটা তুলেছেন, সবটাই ডিপেন্ড করছে। মানে আপনি হয়তো সবই দেখাচ্ছেন কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে ছেলেটি কে, মানে মুখটা বোঝা যাচ্ছে না, হয়তো পাটুকুই বেশি বোঝা যাচ্ছে। মানে আপনার উদ্দেশ্যটা ভালো হওয়া দরকার। তবে আপনি যদি একেবারে নীতিমালার আইন কানুন দিয়ে চলেন তাহলে ওর অভিভাবকের থেকে একটা নো অবজেকশন নেওয়ার কথা, সবসময় কাজের ক্ষেত্রে সেটা আমরা পেরে উঠি না। কিন্তু এখন আপনি যদি স্টোরি করেন যে পলিটিক্যাল মিছিলে শিশুদের নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তো শিশুদের উপস্থিতিটা দিয়ে তবেই তো আপনি স্টোরি করবেন, তবেই তো এসসিপিসিআর সেটার উপরে ব্যবস্থা নেবে। এরকম হয়েছেও তো অনেকে, তো নোটিশ দিয়েছে, এই করেছে সেই করেছে, ইলেকশন কমিশন নোটিশ দিতে পারে, এই নিয়ে ইলেকশন কমিশনের অবজারভেশনস আছে, কোর্টের অবজারভেশনস আছে। এখন আবারও বলছি,
আপনি এতটা লং শটে নিলেন, প্রত্যেকটি বাচ্চার মুখ বোঝা গেল না। আপনার বোঝানোর কথা কি? সামনে শিশুদের রেখেছে, তাহলে একদম ক্লোজে নিলে তো প্রত্যেকটা শিশুর মুখটা বোঝা যাবে। আপনি যদি লং এ নেন তাহলে নেতারাও বোঝা যাবে, শিশুরাও বোঝা যাবে। একটু টপ অ্যাঙ্গেলে নিলেন, ফলে আপনার কাজটাও হলো, আবার প্রত্যেকটা শিশু চিহ্নিত করা গেল না, এইটাই আর কি। দেখুন, আমি তো এখানে আইনে কি বলে, কোন আইন আছে, তাহলে এইটা আমাকে একেবারে জেনে আসতে হবে যে অমুক সালে অমুক মামলার রায়ে অমুক কোর্ট কি বলেছিলেন, এসসিপিসিআর কি বলেছিলেন, এই নিয়ে কিন্তু আছে এটা ঘটনা। এসসিপিসিআর অনেককে নোটিশ দিয়েছে, তারপরে সেটা যখন ইলেকশন কমিশনে যায়, ইলেকশন কমিশন অনেককে নোটিশ দেয়, কিন্তু তারা আবার যায়ও আছে, এরকম অনেক ঘটনা আছে। রাজনৈতিক সংগঠন পরবর্তী সময় দেখা যায় তার ছবি প্ল্যাকেটে ব্যবহার করে মিছিল হচ্ছে, সব মিছিল হচ্ছে, এটার ক্ষেত্রে কি হবে? নাম কি ব্যবহার করা যাবে? পলিটিক্যাল সংগঠনের যেমন তামান্না খাতুনের নাম ব্যবহার হচ্ছে এবং তার ছবি ব্যবহার হচ্ছে, এই তার ক্ষেত্রে কি হবে? এবং পলিটিক্যাল পার্টিগুলো তার ছবি ব্যবহার করে মিছিল করছে। ঠিকই। এখন ব্যাপার হচ্ছে, দেখুন, ইনি তো একটা সংঘর্ষে প্রয়াত হয়েছেন এবং এনার পরিবারও দেখবেন এখনো নানা রকম আবেদন করেন, মানে আদালতে হোক, অমুক হোক, তমুক হোক। ওই আবারও বললাম, মানে এটাতে হ্যাঁ হ্যাঁ করুন আমি এখানে বলে যেতে পারবো না, আবার পেশার এমন কিছু প্রয়োজন। ঠিক ঠিক না, একটা জিনিস জানবেন, কিছু কিছু ক্ষেত্রে ধরুন মহিলাদের ওপর চরম নির্যাতন, নির্যাতিতা মহিলা নিজে প্রেস কনফারেন্স করছে, এরকম ঘটনা ঘটেছে। যার উপরে চরম অত্যাচার হয়েছে তিনি কিন্তু নিজে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করছেন, সেইটা আপনি দেখাতে পারবেন না, কারণ উনি করছেন, উনি স্বেচ্ছায়। কিন্তু আপনি দেখালে কিন্তু আপনি, আমাদের এই শুভ্র হয়তো নতুন আইনটা বলে দেবে, আমাদের 228A অফ আইপিসি, যেটাতে আমরা মানে মহিলাদের উপর চরম আঘাত, আপনি বুঝতে পারছেন আমি ধর্ষণের কথা বলছি, কোন ধর্ষণ যার উপরে হয়েছে বলে মামলা চলছে তার ছবি দেখানো যায় না, তার নামও বলা যায় না। আপনি লক্ষ্য করেছেন যে এই নির্ভয়া, এই অভয়া কেসে একবার কলকাতার তখনকার পুলিশ কমিশনার নাম বলে ফেলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এটা করা যায় না কখনো, এবং দেখবেন আদালতেও যখন রায় বেরোয় তখনও সেটা বলা যায় না। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করলাম, এবার আমি আমার যা কিছু বলার একটু বলে নি, তারপরে আবার দেখুন। এবার ধরি যে কোনো একটা পজিটিভ সাইনিং মোটিভেশনাল, মানে একটি বাচ্চা আন্ডার এস্টিমেট ছিল, 4 বা 5 বছর বয়সে একটা সেখান থেকে তারপর একটা খুব ভালো সাইনিং এর জায়গায় গেল, এটা একটা মোটিভেশনাল। তাহলে তার যে একটা প্রবলেম ছিল বা কিছু, সেখান থেকে যে সে আবার এই জায়গাটা ফিরে আসবে, একটা সমাজের ক্ষেত্রে বা ওর বন্ধু বান্ধবদের ক্ষেত্রে একটা মোটিভেশনাল, কিন্তু কোনো ডিজিজ বা কোনো ফটো সেই জায়গাগুলোকে ব্যাকটাকে আমরা যদি বলতে পারি, তখন আমরা উদ্দেশ্যটা বড় কথা। আমি কথার কথাই বলছি যে পালস পোলিও যখন এখন তো প্রতি রবি বা মাঝে মাঝেই হয়, যখন এক একটা ফেজে শুরু হয় দেখবেন বিশিষ্ট লোকেরা, হয়তো সেই জ্যোতিবাবুর আমল থেকে মুখ্যমন্ত্রী খাওয়াচ্ছেন পালস পোলিও, এখনকার মুখ্যমন্ত্রীও খাইয়েছেন, তারপর জেলা শাসকরা খাওয়ান, সভাধিপতিরা। এই ছবিগুলো তো বাচ্চারাই খায়, পোলিও তো বড়রা খায় না, তো এই ছবি তো দিতেই হবে। তো এখানে তো কোনো মানে নেতিবাচক কিছু নেই। আবার যেটা সাকসেস স্টোরি, যেটা অ্যাচিভ করছেন, সেই ক্ষেত্রে ওই তো বললাম কি অ্যাঙ্গেলে দেবেন, কিভাবে দেবেন, কি উদ্দেশ্যে দেবেন। এবং আবারও যদি আমাকে প্রশ্ন করা হয়, যেখানে অনেকে এটা রেকর্ডিং করছেন, আমাকে বলতে হবে যে তার অভিভাবকের অনুমতি বা উদ্যোক্তাদের অনুমতি। ধরুন এটা সমাজ কল্যাণ দপ্তর করছে, তারা কিছু কিছু পুরস্কার দিচ্ছে, যদি সমাজ কল্যাণ দপ্তর মনে করে যে বলবেন যে পুরস্কারে তাদের ব্যক্তিগত নাম প্রকাশে আমাদের আপত্তি আছে, আবার আপনি অফিসারদের জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কি দেবো, না হ্যাঁ দিন, এটা তো ওর একটা অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টটা যেটা আপনি বললেন একজনকে দেখে আরো অনেকে শিখবে। ঠিক আছে, এবার আমি আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আমার এখানে আসার মূল কারণ, আমার বর্ধমানের সাংবাদিক বন্ধুদের সঙ্গে দেখা হবে। আমি আমার এক সময় সহকর্মী তনুশ্রীকে বলছিলাম অনেকদিন তোমাদের জেলায় আমার যাওয়া হয়নি ঘটনাচক্রে, হয়তো ইউনিভার্সিটিতে এসেছি বা সেন্ট জেভিয়ার্স কলেজে এসেছি অন্য কারণে, তো সাংবাদিকদের সঙ্গে দেখা হয়নি। আমার খুব ভালো লাগছে
যে এখন এই সারের ফেরত নেওয়া শুরু হয়েছে, আরো অনেক কাজ, এত বড় জেলা, তা সত্ত্বেও আপনারা এতজন এখানে এসছেন, এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে। কারণ কি জানেন, আমরা নিশ্চয়ই সত্যকে উদ্ঘাটন করব, এটা আমাদের কাজ। কোথায় কোথায় বিচ্যুতি হচ্ছে সেটাই বলাটা আমাদের কাজ। আজকে বর্ধমান স্টেশন থেকে যদি হাওড়া বর্ধমানের ধরুন এত জোড়া লোকাল আছে, একদিন যদি এমন হয় সবকটা লোকাল ঠিক টাইমে ছেড়েছে এবং ঠিক টাইমে এসেছে, সেদিন কোনো কাগজ বা কোনো চ্যানেলে কোথাও খবর হবে না। কিন্তু যদি দেখা যায় কোনো কারণে পরপর লাস্ট ট্রেনগুলো বাতিল হচ্ছে, অথবা কোনো কারণে একদিন 15 জোড়া ট্রেন দেরিতে এসছে বা 20 জোড়া ট্রেন দেরিতে এসছে, সেটা খবর হবে। বিচ্যুতিটাই খবর, ঠিকটা যে কত কষ্ট করে করতে হয় সেটা খবর হয় না। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সমাজের বাইরে নয়। এই আজকে যে বিষয়ের প্রতিবেদন নিয়ে আমরা আলোচনা করব, আমাদের কিন্তু লেখার সময়, ছবি তোলার সময় যেন আমার প্রিয় কোনো শিশুর মুখটা ভেসে ওঠে যখন আমরা ওই শিশুর খবর করব। আমার প্রিয় শিশুর সঙ্গে না হোক, যদি এরকম হতো তাহলে কি হতো? একটা শিশুর প্রতি সমাজের একজন প্রাপ্তবয়স্ক দায়িত্বশীল নাগরিক হিসেবে এবং সাংবাদিক হিসেবে, দেখুন সাংবাদিক হিসেবে আমাদের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে ভাই, আমরা যেটা বলি বা লিখি সেটা বহুজনের কাছে পৌঁছে যায়। আজকে কাদের মাধ্যমে পৌঁছয়? সাংবাদিকের মাধ্যমে। বিশিষ্ট ব্যক্তিরা যা বলেন তাদের কথাবার্তা আমরা ধারণ করে আবার সেটা প্রকাশ করি, প্রচার করি, আমাদের মাধ্যমে যায়, বা আমরা সরাসরি যেটা লিখি বা বলি সেটা চলে যায়। সুতরাং আমাদের দায়িত্ব কিন্তু 10 গুণ বেশি, যে আমার কিছু একটা বলা চট করে এত লোকের কাছে চলে যাবে, এবং যেটা সরি এটা ভুল ছিল, আমরা অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত, আপনি দুঃখ প্রকাশ করবেন, কিন্তু ততক্ষণে ক্ষতি যেটা হবার সেটা হয়ে গেছে, তখন নিজেদের খুব বড় দোষী মনে হবে। এই শিশুরা এক খবরের একটা এমন বিষয়, আমাদের একটু সংবেদনশীল ভাবে খবরটা করতে হবে। এই দায়িত্বটা আমাদের, আমরা ধরুন আমার 4 দশক হয়ে গেছে সরাসরি সাংবাদিকতায়, এখনো লেখালেখি করি, মানে রোজের সাংবাদিকতা থেকে অবসর নিয়েছি, কিন্তু আমরা অনেক পরে অনেক কিছু শিখেছি কাজ করতে করতে। আমি কিন্তু এখানে কোনো জ্ঞান দিতে আসিনি বা আপনাদের বক্তৃতা দিতেও আসিনি। আমার কথাটা হচ্ছে যে আজকে সুযোগটা দরকার, মানে কি আছে না আছে আপনাদের সামনে একটু পেশ করা, ফলে আপনারা ইন্টারনেটে এরপরে দেখে নেবেন, মানে একটু নিজেদের সচেতন হওয়া। আমি 4 দশকে এই বিষয়গুলো কিন্তু খুব বেশি দিন ছিল না, এত SCPCRও ছিল না, চাইল্ড লাইনও ছিল না, এই দায়িত্ব এই সব কি করা যাবে কি করা যাবে না এত নীতিমালাও ছিল না। এই নতুন জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করাটাই কি আমার কাজ, আমি সেই জন্য এসেছি। তারপরে আপনারা অতিরিক্তভাবে আরো দেখে নেবেন, কোথায় কি আছে না আছে আরো খুঁজে নেবেন এবং কাজ করবেন, সেইটুকু বলার জন্য। আমি এখানে কোনো বক্তৃতা বা জ্ঞান দিতে আসিনি। আমারও এটা ঘাঁটতে ঘাঁটতে, যেহেতু প্রেস ক্লাবের সঙ্গে এই বিষয় অমিতাভ বললেন যে আমাদের একটা 4-5 বছরের কাজ চলছে, ফলে আমাদেরও শিখতে হয়েছে, আমরা যেটা শিখেছি জেনেছি সেইটা। তবে এর প্রথম কথাটা ভাই পরে, এই যে কয়েকটা কথা, প্রথম হচ্ছে যে শিশুদের সম্বন্ধে খবর করতে গেলে আমার কিছু কিছু জিনিস একটু জেনে নেওয়া দরকার। আজকে সারা পৃথিবীতে এই বিষয়টা এতটা এগিয়ে গেছে যে আমাদেরও এটা জানতে হবে, আমাদের অজানা থাকাটা কোনো কাজের কথা নয়। দেখুন, আমার নিজের ক্লাসমেট আছেন, তিনি একটি মহকুমাতে সাংবাদিকতা করেন, এই তনুশ্রী জানে। আমার একজন জেলাতে সাংবাদিকতা করেন, এরকমও আমার বন্ধু আছে। আমি সারা জীবন কলকাতায় সাংবাদিকতা করেছি। আমার আবার এমন বন্ধু আছে যিনি দিল্লিতে করেছেন, যিনি রাষ্ট্রসংঘ কভার করেছেন, তিনিও আছেন। কিন্তু কাজটা, যিনি মহকুমাতে আছেন, যিনি জেলায় আছেন, যিনি রাজ্য স্তরে আছেন, যিনি কেন্দ্র স্তরে আছেন, যিনি আন্তর্জাতিক স্তরে আছেন, কাজটা কিন্তু একই, কাজটা একই।
আপনি বর্ধমান পুরসভা কভার করছেন, আমি কলকাতা পুরসভা কভার করছি, এই দুটো তফাৎ। কিন্তু পুরসভার যে অধিবেশন হচ্ছে সেটা কভার করা আপনিও করছেন, আমিও করছি, এই কাজের মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এইটা আমাদের বুঝতে হবে। সাংবাদিকতায় ওখানে আছে বলে যে বিরাট, কোন ক্রিকেটারের রান 51 থেকে শুরু হয় না। সচিন সৌরভ খেলতে এলেও তাদের 0 থেকে শুরু হবে, আর আপনি খেলতে গেলেও আপনারটাও 0 থেকে শুরু হবে। ফলে প্রত্যেকের জায়গাটা কিন্তু সমান। আমাদের সকলকে, আজকে আমি জেলায় আছি বলে আমি জানবো না আজকে সারা পৃথিবীতে বিষয়টা নিয়ে যতটা চর্চা হয়েছে, এবং আপনি বুঝতে পারছেন যে সমাজ কল্যাণ দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তর এরা মিলে তারা যে পরিকল্পনা তৈরি করেছে, এই পরিকল্পনায় সাংবাদিকদেরও সামিল করেছে। আপনারা পালস পোলিওর সময় দেখেছেন, আপনারা কোভিডের সময় দেখেছেন যে কোনো সামাজিক আন্দোলন কখনো গণমাধ্যম ছাড়া কিছুতেই সেটা পূর্ণতা প্রাপ্ত হতে পারে না, কারণ মানুষের কাছে তো পৌঁছতে হবে। আপনার মাধ্যমেই তো কোনো তথ্যটা মানুষের কাছে পৌঁছবে। এবং এক্ষেত্রে যেহেতু খবরের বিষয় শিশু, আমাদের অতিরিক্ত সংবেদনশীলতা বোঝাতে হবে, একটু দরদ দিয়ে একটু বুঝতে হবে। এর সহজ হচ্ছে যে আপনি কোনো শিশুর, আপনার প্রিয় কোনো শিশুর মুখটা ভেসে উঠলে আপনি বুঝতে হবে তাকে আপনি যতটা স্নেহ করেন। আপনি যাকে দূর থেকে দেখেছেন বা যার সম্বন্ধে লিখছেন, দেখেননি খবরটা শুনে, তার প্রতিও যেন একই রকম স্নেহ থাকে আপনার লেখার ফলে, সে যেন অতিরিক্ত কোনো ঝামেলায় না পড়ে। ফলে প্রথম হচ্ছে আমাকে জানতে হবে এই বিষয়গুলো। দ্বিতীয়ত হচ্ছে একটু সংবেদনশীল ভাবে, একটু স্নেহশীল ভাবে আমাকে লিখতে হবে। দেখুন, আমরা সবসময় বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর খবরের কথা বলি। বস্তুনিষ্ঠ মানে অবজেক্টিভ, যা হয়েছে সেটা লিখতে হবে, সত্য। তথ্য নির্ভর, এই যে বলছিলেন অমিতাভ, তথ্যের ওপর, পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তথ্যটা আসল, কতজনের হয়েছে, কতজন পোলিও পেয়েছেন, কতজন পাননি, কতটা সংখ্যা, এই সংখ্যার ওপরে লিখতে হবে আপনাকে। কিন্তু কোনো ক্ষেত্রে এই সত্য, তথ্য, পরিসংখ্যান সবের ঊর্ধ্বে গিয়ে একটা সামাজিক দায়িত্ব কিন্তু বর্তায় সাংবাদিকদের উপরে। আমরা সমাজের বাইরে নয়। একটি শিশুর, নিষ্পাপ শিশুর, সে একটা সমস্যায় পড়েছে, এক সেকেন্ড, সে একটা সমস্যায় পড়েছে যে আমি আমার একটা অতিরিক্ত দায়িত্ব আমার উপরে বর্তাচ্ছে, একটা প্যাশন, স্নেহশীল, দায়িত্ব, সংবেদনশীল, যেভাবেই বলি। আমি এটা বুঝি যে আপনার প্রিয় কোনো শিশুর মুখটা ভেসে উঠলে আপনি বুঝবেন আপনার কোনো লেখায় তার যেন কোনো অতিরিক্ত ক্ষতি না হয়। দ্বিতীয় হচ্ছে ওই যেটা বললাম, সেই ছেলেটা যেন আর কোনো সমস্যায় না পড়ে। মানে আপনি লিখে দিলেন, তারপরে তার উপরে ইট পাটকেল পড়তে শুরু করলো, এইটা যেন না হয়। আমি আপনাকে বলছি না যে আপনি সত্য প্রকাশ থেকে বিরত থাকুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সবাই জানি, আমরা যে দেশে থাকি সেখানে একটি বহু ধর্মীয়, বহু জাতিক, বহু ভাষা, বহু গোষ্ঠীর দেশ। আমাদের অনেক দায়িত্বপূর্ণভাবে কিছু কিছু খবর করতে হয় যখন গোষ্ঠী দ্বন্দ্ব হয়। সুতরাং এই ক্ষেত্রেও, শিশুদের ক্ষেত্রেও আমাকে সেই অতিরিক্ত দায়িত্বটা, সমাজের প্রতি দায়িত্বটা, আগামী প্রজন্মের প্রতি দায়িত্বটা, ওই নিষ্পাপ শিশুর প্রতি দায়িত্বটা কিন্তু আপনাকে রাখতেই হবে। এই তার কল্যাণটা আপনার কাছে বড় কথা, ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এবং রেসপন্সিবল, দায়িত্বপূর্ণ সাংবাদিকতা, এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, একটি শিশুকে তুলে দিলাম, লিখে দিলাম, এই হেলাফেলা করার জায়গায় নেই। আমি একজন প্রৌঢ় পূর্ণবয়স্ক ব্যক্তিকে যতটা শ্রদ্ধা দেখাবো, নিশ্চয়ই আমি গিয়ে বাচ্চাটাকে নমস্কার ভাই কেমন আছো এটা বলতে যাব না, কিন্তু তা আমার কাজের মধ্যে দিয়ে তার প্রতি, সে শিশু হলেও তার প্রতি যেন একটা সম্মান থাকে, তার অস্তিত্ব, তারও মাথা উঁচু করে বেঁচে থাকার একটা জায়গা আছে। আজকে আপনারা জানেন লিঙ্গ পরিবর্তন, সমলিঙ্গ, অনুরাগ, এইসব নানা রকম জটিল বিষয় হয় যেগুলো আগে এতটা বাইরে আঘাত তার মানসিক ভাবে, তা দেখুন আপনি তো তার কোনো উপকার করতে পারছেন না। কার কেন হয় এগুলো সমস্ত চিকিৎসাগত ব্যাপার, শারীরিক ব্যাপার, মানসিক ব্যাপার। ফলে একটু তার প্রতি যত্নবান হওয়া, এটা একটু বড় জিনিস। এবং কোন কোন ক্ষেত্রে তার গোপনীয়তা, প্রাইভেসিটা রাখতে হবে। প্রাইভেসি রাখার কারণ হচ্ছে যে না হলে সে একবার চিহ্নিত হয়ে গেলে তার উপরে কিন্তু অতিরিক্তভাবে আঘাত আসতে পারে। এইটা একটা খুব বড় জিনিস।
আর তাকে একটু প্রোটেকশন দিতে হবে, একটু তার দিকটা ভেবে, তার ভালোটা ভেবে আমায় খবর করতে হবে। যেহেতু শিশু, এই জন্য সারা পৃথিবীতে এটা স্বীকৃত হয়েছে, এটা আমার কথা নয়, ইউনিসেফ এবং পেশাগত যারা শিশুদের জন্য সারা পৃথিবীতে কাজ করে, রাষ্ট্রসংঘ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট, তারা সাংবাদিকদের সংস্থা, এনসিপিসিআর ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, এসসিপিসিআর আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, তারা সকলেই এই ব্যাপারে কাজ করেছে। এবং এছাড়া তাদের বিভিন্ন ধরনের, আমি তার ইয়েগুলো বলে দেবো, আপনারা লিখে নিতে পারেন, সেখান থেকে আপনারা এগুলো দেখতে পাবেন। তারাই, ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, তারও যে নীতিমালা আছে, তারা সবাই বলছে ভাই নিশ্চয়ই সত্য থাকবে, সত্য প্রকাশ করাটাই সংবাদ মাধ্যমের কাজ, কিন্তু বিষয় যেখানে শিশু একটু সংবেদনশীল হতে হবে, তার যাতে না আর ক্ষতি হয় সেই জায়গাটা দেখতে হবে। নেক্সট, এটি ইভেন নো প্রক্সি ডিসক্লোজার, মানে ধরুন আমি এমন ভাবে বললাম বর্ধমান শহরের উত্তর দক্ষিণ প্রান্তে একটি মিশনারি স্কুল, মিশনারি বালিকা বিদ্যালয়, তার মানে তো সে বুঝেই যাবে হয়তো ওই জায়গায় একটাই কনভেন্ট আছে, একটাই মেয়েদের কনভেন্ট আছে, এইরকমও বলা যাবে না। বা অমুক পাড়ার অমুক জায়গায়, প্রক্সি ডিসক্লোজার বলে, যে যাকে আপনি কোনোভাবে এই ডিসক্লোজারে চলে আসবে না, নাম তো দেয়া যাবে না, পরিচয় দেয়া যাবে না, ছবি হলে তার চেহারা দেয়া যাবে না, কিন্তু এমন কিছু ইঙ্গিত করা যাবে না যাতে সে এটা বোঝা যায়। প্রোটেক্টিং রাইটস অফ দ্য চিলড্রেন, এর বিভিন্ন আইন আছে, যে আইনগুলো আমরা আপনাদের সামনে জাস্ট আপনাদের জানার জন্য আপনার বলবো। বোঝার কথা ওই প্রথম কথাটাই, একটু সংবেদনশীল ভাবে, দায়িত্বপূর্ণ ভাবে, বাকি যা বলছি সেগুলো বিভিন্ন জিনিস আছে, এটা বলতে গেলে সেই জিনিসগুলো বলতে হয়। এই আজকে যে জলবায়ু পরিবর্তন, এর ফলেও কিন্তু বাচ্চাদের ওপর একটা সম্পূর্ণ সমস্যা হচ্ছে। আপনারা দেখবেন যে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে যে ভূমিক্ষয় হচ্ছে, যে আস্তে আস্তে সে গ্রাম চলে যাচ্ছে এবং তার ফলে এক জায়গা থেকে মানুষ পরিযায়ী হয়ে যাচ্ছে অন্য জায়গায়, একটা পরিবার উঠে চলে আসছে, ফলে বাচ্চাটারও ক্ষতি হচ্ছে। এই নতুন নতুন সমস্যাগুলো আমাদের সামনে আসছে। এর অনেক লিগ্যাল প্রভিশনস আছে যেগুলো শুভ্র বলবেন, আমি তার মধ্যে যাচ্ছি না। বিশেষ করে যে অ্যাক্ট, এইটা আইনটা আপনাদের একটু জেনে রাখা দরকার। এবং এজ অফ জুভেনাইলের মেন্টাল এজ এবং আসল এজ, এই যে একটা আলোচনা, এই জিনিসগুলো আজকে আমরা না জানলে না আমরা সঠিকভাবে খবর করতে পারবো না। পক্সো আইনটাও জানতে হবে, যদিও পক্সো আইনের অপব্যবহার নিয়েও অনেক কথা টথা হয়, সেগুলো তো আছেই। কি কি লেজিসলেশনস আছে চাইল্ডদের জন্য করা যাবে না, সেগুলো আমরা একবার ছুঁয়ে যাব। অনেক প্রিন্সিপালস এন্ড গাইডলাইন্স আছে সেই জায়গাগুলো। ইনফর্ম কনসেন্ট, যে কথা দিয়ে শুরু হলো, কোনো হোমে বা কোথাও হলে বা দপ্তরে ইনফর্ম কনসেন্ট নেওয়া যাবে, কিন্তু সবসময় যেগুলো জেনারেল ছবি, যেগুলো ইতিবাচক বা ভালো, সেইগুলোতে সবসময় নেওয়া হয় না, কারণ আমাদের তার বিরুদ্ধে কেউ নোটিশও দেয় না। কিন্তু যেগুলো খুব এমন বিষয় যেটা তাদের নিরাপত্তা জড়িত, তার ব্যক্তিগত অধিকার জড়িত, সেই ক্ষেত্রগুলোতে দরকার হলে কিন্তু আপনাকে নোটিশ খেয়ে যেতে হতে পারে। এবং এই রিপোর্টিং অন চিলড্রেনের কি কি করা উচিত না উচিত সেইগুলো নিয়ে আসবো। এবং এই সিসিএল এন্ড সিএনসিপি, এটা শুভ্র আপনি নিশ্চয়ই বলবেন, ফলে আমি এটার মধ্যে যাচ্ছি না। যাদের গাইডলাইন্স গুলো আলোচনা করব তাদের কথা বললাম। চাইল্ড প্রোটেকশন নেটওয়ার্ক হেল্পলাইন একজন সাংবাদিকের জানা উচিত। এইখানে ম্যাডাম আছেন, কোন নম্বরে ফোন করলে 8 জন লোক থাকে, দুজন করে ধরে, তাদের ফোন করলে কোনো, দেখুন আমরা তো 10 জায়গায় যাই, আমরা দেখতে পাই কোথাও একটা শিশু নিগৃহীত হচ্ছে বা কিছু হচ্ছে, ফলে এই জায়গাটাতে আমাদের একটা দায়িত্ব। আমি পাশ দিয়ে দেখে চলে এলাম, এখানেই কিন্তু আমার দায়িত্ব শেষ হয় না। আমি দেখেছি শিলিগুড়ির অনেক সাংবাদিকরা এখন এটাকে একটা মানে দায়িত্ব হিসেবে, কোথাও না কোথাও কোনো খবর করতে গিয়ে যদি দেখেন কোনো শিশুর উপর অত্যাচার হচ্ছে, সঙ্গে সঙ্গে তারা হেল্পলাইনে জানিয়ে দেন। এবং ওদের সঙ্গে হেল্পলাইনে সাংবাদিকদের তো একটা পরিচিতি আছে, ফলে তারাও একটা যেমন যোগাযোগ হয়ে গেছে, এবং এইটা খুব কার্যকরী হয়েছে আমরা শিলিগুড়িতে। তবে তো মনে আছে ওরা বলছিল। নেক্সট দেখুন, এর একটা ইতিহাস আছে। শিশুদের যে একটা আলাদা অধিকার, যেমন মানবাধিকার, আজকে আমি মানুষ বলে এই পৃথিবীতে যে দেশেই জন্মাই না কেন, আমার কতগুলো অধিকার আছে,
সেটা মানবাধিকার বলা হয়। যেমন আমাদের দেশেও মানবাধিকার মান্যতা দেওয়া হয়, সংবিধানে দেওয়া হয়, মানবাধিকার কমিশন দেখে কেন্দ্র স্তরে, রাজ্য স্তরে। সেরকম 1924 সালে লিগ অফ নেশনস, যেটা রাষ্ট্রসংঘেরও আগে ছিল, তারা প্রথম এই শিশুদেরও যে অধিকার আছে একটা আলাদা করে, সে যে একটা অমুকের ছেলে বা অমুকের মেয়ে, কোলের ছেলে কোলের মেয়ে নয়, সে জন্মানোর পর থেকে তারও কিছু যে আলাদা অধিকার আছে, বেঁচে থাকার অধিকার, খাবার অধিকার, শিক্ষার অধিকার, এই যে অধিকার, সে যে জন্মেছে মানেই শুধু সে তার বাবা মা দায়বদ্ধ তা নয়, সে কিন্তু তার রাষ্ট্রও কিন্তু তার প্রতি দায়বদ্ধ। এটা 1924 সালে আসে। তারপর 1948-এ আপনারা জানেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, মানবাধিকারের যে সনদ, আন্তর্জাতিক সনদ, তাতেও শিশুদের অধিকারটা বলা হয়। এবং ডিক্লারেশন অফ রাইটস অফ চাইল্ড, ওই 1924-এর ডিক্লারেশনটা 1959-এ আবার সেটাকে পরিবর্তিত এবং পরিবর্ধিত করা হয়। তারপরে আমরা যার উপরে যে মূল ডকুমেন্টের উপরে কাজ করি সেটা হচ্ছে কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড, 1989 সালে। আমার মনে আছে আমি তখন এই পেশায় এসেছি, মানে বেশ কিছুদিনই হয়ে গেছে চলে এসেছি, তখন এটা স্বাক্ষরিত হয় এবং ভারত কিন্তু এটাকে র্যাটিফাই করে, মানে যখন এটা তৈরি হয় তাতে স্বাক্ষর করে, সম্মতি দেয়, এবং তারপর আমি এটা পালন করব বলে অঙ্গীকারবদ্ধ হয়, সেটা 1990 সাল নাগাদ বোধহয়, পরে ওটা র্যাটিফাই করে। দিস ট্রিটি এস্টাবলিশ কম্প্রিহেনসিভ চাইল্ড রাইটস। এই চারটে বিষয়, হেলথ, নিউট্রিশন, শেল্টার, বেঁচে থাকার অধিকার, তাকে কোনো অত্যাচারিত হবার, আমি বাচ্চাটাকে দিয়ে বিনা পয়সায় কাজ করাচ্ছি, ঘর পোছাচ্ছি, এই করছি, এই জাতীয় আমি তার উপরে করতে পারি না, তাকে যে মানে তাকে অত্যাচার করার, সে অত্যাচারিত হতে পারবে না, সে রাষ্ট্রই তাকে প্রোটেক্ট করবে। এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন এন্ড অ্যাসোসিয়েশন, তার এমন হতে পারে যে তার কোনো পরিকল্পনা কি হবে সে নিজেই তৈরি হবে। আপনি লক্ষ্য করেছেন আজকে অ্যান্টি র্যাগিং কমিটি, কোন জায়গায় IQAC দেখবেন, ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল কমিটি যে কলেজগুলোয় আছে, সব জায়গায় ছাত্ররাও কিন্তু মেম্বার, ছাত্র সংসদের যে সাধারণ সম্পাদক হোক বা অন্য কোনো প্রতিনিধি হোক, তারা মেম্বার। ফলে তারা নিজেরটা বলবে। এই ইন্ডিয়া র্যাটিফাই করে 1992 সালে, যে হ্যাঁ আবার 89 চুক্তি, তাতে সম্মতি দিয়েছিল স্বাক্ষর, এবং হ্যাঁ আমি এটা মানবো বলে অঙ্গীকার করে 1992 সালে। তারপরে আমাদের জাতীয় কমিশন এবং রাজ্য কমিশন নেক্সট উঠে আসে। দেখুন এর মধ্যে অনেকগুলো আইন আছে, এগুলোর মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। বেঙ্গল রেগুলেশন অ্যাক্ট, এটা চাইল্ড লেবারকে প্রথম ফ্যাক্টরিতে রেস্ট্রিক্ট করে 1804 সালের, কবেকার পুরনো ব্রিটিশ আমলের আইন। এটা শুভ্র বলবেন, অনেক আইন আছে, অনেক আইন সাবজুম হয়ে গেছে। এজ অফ কনসেন্ট অ্যাক্ট, রেজ লিগাল ম্যারেজেবল এজ ফ্রম গার্লস ফ্রম 10 to 12 ইয়ার্স, 1891 সালে। এখন কিন্তু ন্যূনতম বয়স পাল্টে গেছে। এবং স্বাধীনতার পর কিছু কিছু সংবিধানে শিশুর অধিকার নির্দিষ্ট করা হয়, কিছু কিছু আইন করে হয়, এবং কিছু কিছু মামলার রায়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এমন নির্দেশ দেন যার ফলে শিশুর অধিকারটা নিশ্চিত করা হয়। নেক্সট, এর কনস্টিটিউশনাল যে সাংবিধানিক প্রভিশন আছে তার মধ্যে আর্টিকেল 14, যেটাতে আমরা বলি ইকুয়ালিটি, সমতা, সমস্ত নাগরিক আইনের চোখে সমান। আর্টিকেল 15(3) অ্যালাউ স্পেশাল প্রভিশন ফর চিলড্রেন এন্ড উইমেন, তাদের আলাদা করে, তারা যেহেতু পিছিয়ে পড়া শারীরিকভাবে, তাদের বয়স কম, সুতরাং তাদের জন্য কিছু অতিরিক্ত ব্যবস্থা আছে। আর্টিকেল 21(a) রাইট টু ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন, এটা 86th অ্যামেন্ডমেন্টে এসছে। RTE যেটাকে হয়েছে রাইট টু এডুকেশন। আর্টিকেল 24 প্রহিবিটস চাইল্ড লেবার ইন হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ, এর ইন্ডাস্ট্রি পিছু আপনার বয়স আছে, কোথাও 18-র নিচে করা যাবে না, কোথাও 14-র নিচে করা যাবে না, 14টা হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাজার্ডাস আছে, এমনি আছে, এবং এটা একটা খুব জটিল বিষয় চাইল্ড লেবার। এর মধ্যে আসতে গেলে কিন্তু অনেক কিছু বলতে হবে, আমি এর মধ্যে এক্ষুনি আসছি না। তাছাড়া আমাদের যে ডাইরেক্টিভ প্রিন্সিপলস আছে, স্টেট পলিসিস, সংবিধানের যে মূল বিষয়টা, ধারাটা, তার আর্টিকেল 39(e) এবং 39(f) এ প্রোটেকশন ফর ইকোনমিক এক্সপ্লয়টেশন, মানে আপনি তাকে দিয়ে কাজ করিয়ে পয়সা দিলেন না, খেতে দিচ্ছেন শুধু। রাইট টু হেলদি অ্যান্ড ডিগনিফাইড চাইল্ডহুড, একটা শিশুর যে শৈশব, সে খেলাধুলা করবে, তার চিকিৎসার ব্যবস্থা থাকবে, সে হেসে খেলে একটা শিশু সুলভ ভাবে সে বাঁচবে, এইটা কিন্তু ভারতীয় সংবিধানে স্বীকৃত।
নেক্সট। এবং দেখুন চাইল্ড লেবার প্রহিবিশন এন্ড রেগুলেশন অ্যাক্ট 1986, ওই যা বললাম 14 বছর এখন আছে। জেজে অ্যাক্ট, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, এইটা শুভ্র বলবেন, এইটা কিন্তু আমাদের সাংবাদিকদের আজকে, কারণ প্রচুর মামলায় দেখবেন পক্সো এবং জেজে অ্যাক্টে পড়ছে। এই নির্ভয়া মামলাটার পরে জেজে অ্যাক্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভার্মা কমিশনের একটা বিরাট ভূমিকা ছিল। আরটিই এখন সবাই প্রত্যেকে বিদ্যালয়ে শিক্ষা পাবেন, এটা সর্বশিক্ষা নিশ্চিত করা হয়েছে। কি হচ্ছে সেটা পরের কথা। পক্সো অ্যাক্ট, এটা আমরা জানি, তার সুবিধে অসুবিধে আছে। প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, প্রিভেন্টস চাইল্ড ম্যারেজ এন্ড প্রোটেক্টস ইয়াং গার্লস ফ্রম এক্সপ্লয়টেশন, এটাও কিন্তু একটা বিরাট জগৎ। আপনারা যত সাংবাদিকতার গভীরে যাবেন, আমি ভাই খুব বেশি যে জানতাম এটা তা নয়, আমরা শহরে সাংবাদিকতা করেছি, তাও আমার একটু গ্রামের দিকে যাতায়াত করার ইচ্ছে থাকে। এর মতো জটিল জিনিস আমি আজ অব্দি বুঝতে পারিনি। কেন চাইল্ড ম্যারেজ হয় এটা নিয়ে বলতে গেলে আমি যেটুকু দেখেছি বা বুঝেছি অনেকক্ষণ বলতে হবে। কিন্তু কোথাও কোথাও সাংবাদিক হিসেবে আমাদের একটা অতিরিক্ত দায়িত্ব বর্তায়, আমরা সমাজের বাইরে নয়। এইরকম একটা দায়িত্ব কিন্তু শিশু বাল্য বিবাহ বন্ধ করার জন্য আমাদের লেখা, আমাদের সবকিছু, এবং এটা কিন্তু খুব সামগ্রিকভাবে করতে হবে। আপনি একটা খবর পেলেন, ভিডিওকে বললেন, ভিডিও ওসিকে নিয়ে চলে গেল, বিয়েটা আটকে গেল, বরকে লাঠিপেটা করে তারা দিল, সে তারা বরযাত্রীর কাঁচা তুলে দৌড় মারলো, এইটাতে কিন্তু এর সমাধান হয় না। আপনারা বিবিসির মার্ক টুলির নাম শুনেছেন কিনা জানি না, উনি এখনো আছেন, উনি দিল্লিতেই থাকেন, কিন্তু একজন ব্রিটিশ, তারপর দিল্লিতে থেকে গেছেন, দিল্লি বিবিসির দিল্লি সাউথ এশিয়ান করেসপন্ডেন্ট ছিলেন। আমার ওনার সঙ্গে একসঙ্গে অ্যাসাইনমেন্ট করার সুযোগ হয়েছে বিভিন্ন দেশে। ওর একটা বই আছে, নো ফুল স্টপস ইন ইন্ডিয়া, তাতে উনি লিখছেন আমরা যারা সাংবাদিক তারা বড় কোনো ঘটনা কভার করার পরে, সে দুর্ঘটনা হোক বা কোনো ঘটনা হোক বা প্রাকৃতিক বিপর্যয় হোক বা কোনো মানুষের দ্বারা কোনো অত্যাচার হোক, যাই হোক, সেটাকে ভালো করে কভার করার পর যখন ফিরে আসি, তখন যারা ওইতে নিগৃহীত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের সব কথা আমরা ভুলে যাই। আমাদের মনে আসে শুধু একটাই কথা, আজ আমার স্টোরিটা ফার্স্ট লিড হবে, কেমন স্টোরি পেয়েছি, আজ আমার ফার্স্ট লিড হবে। এটার থেকে আমিও মুক্ত নয়, আমি দেখেছি যে তো আমার একদম মিলে যাচ্ছে। মানে গাইসাল ট্রেন দুর্ঘটনা কভার করার মতো আমার দুর্ভাগ্য হয়েছিল, সে দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না। কিন্তু আমি ফিরছি যখন একটাই কথা, এখন তো দুদিন আমার ফার্স্ট লিড কেউ আটকাতে পারবে না, এতজন মানুষ মারা গেছে। কিন্তু এইবার আমার চিন্তাধারাটা পাল্টাতে হবে আপনাদেরও, যে আমাদেরও সমাজে কিছুটা দায়িত্ব আছে বাল্য বিবাহ রোধ করার পক্ষে। দেখুন, তা নইলে সোশ্যাল ওয়েলফেয়ার এবং তথ্য সংস্কৃতি একসঙ্গে আপনাদের ডাকতো না, আপনারা আসতেন না। মিনিমাম দায়িত্ববোধ আপনাদের আছে বলেই আপনারা এসেছেন, যে একটা দেখা যাক না নতুন জিনিস, কি জিনিস আমাকে তো জানতে হবে। আজকে তো দেখুন, আজকে তো ইন্টারনেট ছাড়া আমি বাঁচবো না। আমি যখন এই পেশায় এসেছিলাম তখন যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে খবর করতে হবে বা মোবাইলে ছবি তুলে আমাকে সঙ্গে সঙ্গে পাঠাতে হবে, এই পাঠশালায় তো আমি পড়িনি। তো বলুন, বসে থেকে সুন্দর করে এক কাপ চা খেয়ে একবার লিখে 3 বার প্যাডটা ছিঁড়ে সেই জিনিস চলে গেছে, উপায় নেই। ফলে এই যে নতুন দায়িত্ব আসছে, সামাজিক দায়িত্ব, আমরা সমাজের বাইরে নয়। আমরা নিশ্চয়ই যা যা নেতিবাচক জিনিস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, যা কিছু হচ্ছে, সে পর্দাফাশ করার দায়িত্ব আমাদের আছেই, কিন্তু সেই সঙ্গে কিছু সামাজিক দায়িত্ব আছে। আমি যখন রাত্রে বাড়ি গিয়ে শুতে যাব, আমার বুঝতে হবে যে আমি একজন সাংবাদিক হিসেবে আজকে কি যোগ করলাম আমার সমাজে, কি 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 ইতিবাচক যোগ করলাম, এইটা বুঝতে হবে। এবং এই চাইল্ড ম্যারেজ নিয়ে নিশ্চয়ই আপনারা জানেন কেন হয়, কিভাবে হয় এবং কিভাবে রোখা উচিত, এই বলা খুব শক্ত। অনেকগুলো মামলা আছে, এর মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি না, এগুলো খুব ল্যান্ডমার্ক জাজমেন্ট, এই জাজমেন্ট গুলো থেকে আমরা বুঝতে পারি। নেক্সট, এই দেখুন, চাইল্ড রাইটস এর কতগুলো চ্যালেঞ্জ আছে আমাদের। আমরা তো একটা উন্নতিশীল দেশ, আমরা এই যে এলাম, এই এখন ধাবাতে কিন্তু সত্যি কথা বলতে কি, মানে ধাবার সংখ্যাও কমে গেছে, হাইওয়েতে ফ্লাইওভার আর ফ্লাইওভার, বড় বড় দোকান, ফ্লুরিজ এখানে এসে গেছে, অমুক এখানে এসে গেছে, তমুক এসে গেছে। ফলে ওই যে সেই বাসনটা দিয়ে যেত খাটিয়ার ওপরে আর ওই ধরে ধুয়ে যেত ধাবার যে ছোটুর সংখ্যা কমছে। কিন্তু চাইল্ড লেবারটা আমাদের একটা সমস্যা, এটা অস্বীকার করে লাভ নেই।
এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, কৃষিতে আছে, সব জায়গায় আছে। ম্যালনিউট্রিশন এবং হেলথ ইস্যুস, আমরা সকলকে ঠিক মতো ভাবে পুষ্টি দিতে পারছি না। আপনারা জানেন যে এখন আমাদের এই ইউনিসেফের সঙ্গে কাজ করতে গিয়ে পুষ্টির বিষয়টাও যে মেইন স্ট্রিম সাংবাদিকতায় মূল স্রোতে যে লিখতে হবে, বাচ্চার পুষ্টিটাও যে আসল, তার বেঁচে থাকার পক্ষে, বড় হবার পক্ষে, সুস্থ সবল নাগরিক হিসেবে গড়ে ওঠার পক্ষে তার শিক্ষা যেমন দরকার, তার পুষ্টিটাও দরকার। পুষ্টি না হলে হচ্ছে কি না, কেন হচ্ছে না, কোথায় ঘাটতি, কি দেওয়া উচিত, সেটা আমাকে জানতে হচ্ছে, তবে তো আমি লিখতে পারবো। এডুকেশন গ্যাপ আপনারা সবাই জানি, আমি আলাদা করে বলছি না। চাইল্ড অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন, আজকাল না এই দেখুন ট্রাফিকিং, সেক্সুয়াল অ্যাবিউজ, ডোমেস্টিক ভায়োলেন্স, এই জিনিসগুলো আগে এত রিপোর্টেড হতো না, আজকাল এগুলো সামনে উঠে আসছে এবং এগুলো খুব সংবেদনশীল ভাবে আমাদের রিপোর্ট করতে হবে। আর্লি ম্যারেজ, যেটা নিয়ে তো আমি বলছি, যত কম বলা যায়, এই সমস্যাগুলো আছে। একদিকে চাইল্ড রাইটস এর বড় বড় কথা বলা হচ্ছে, খুব আদর্শবাদ, খুব ভালো, কিন্তু এটা তো বাস্তব, আমার দেশে তো এই বাস্তবিক সমস্যাগুলো রয়েছে এবং এর একটা কোনো ঘা নেই যে একটা ঘা দিলে এর সমস্যা সমাধান হয়ে যাবে। এটা বহুমাত্রিক সমস্যা, এর সমাধান করা মুশকিল। নেক্সট, আজকাল আর একটা নতুন সমস্যা যেটা বলছিলাম, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন। আপনারা জানেন এখন বেলেমে রিও ডি, যে মানে আমার ব্রাজিলে বিশ্ব জলবায়ু সম্মেলন হচ্ছে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে। সেক্ষেত্রে প্রত্যেক বছর সেটা হয়, সেখানে অনেক রকম বাক্য বিনিময় হয়। কিন্তু এই যে বললাম যে গ্রামকে গ্রাম চলে যাচ্ছে, তারা যাবে কোথায়? তারা উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এই উদ্বাস্তু মানে উৎপাটিত ছিন্নমূল মানুষগুলো, একটা শিশুর বেড়ে ওঠার পক্ষে এই ছিন্নমূল, সে শহরের কোন একটা রাস্তায় এসে পড়ছে কিনা, কোনো পাইপের ভেতর তাকে থাকতে হচ্ছে কিনা, কোনো তার একটা সুন্দর বাড়ি ছিল, বাগান ছিল, বন্ধু বান্ধব ছিল, স্কুলেও যেত, কোথায় ছিটকে গেল? এই ধাক্কাটা ক্লাইমেটের জন্য হচ্ছে। এতে কিন্তু মহিলা এবং দেখবেন পৃথিবীর সমস্ত ঝামেলায় সব থেকে বেশি আক্রান্ত হয় মহিলা এবং শিশুরা। আজকে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলি, ঝড়, অতিবৃষ্টি, বন্যা, যেগুলোতে বর্ধমান জেলার মানুষজন কিছুটা হলেও অনেকটা জানেন। এই যে তাদের সরিয়ে আনা হয়, সব থেকে সমস্যায় পড়েন মহিলারা এবং শিশুরা। অর্ধেকটা বুঝতে পারেন, মানে বাচ্চারা বুঝতে পারে না, তার খেলার জায়গা। আজকাল শেল্টার তৈরি করার জন্য ইউনিসেফ বলছে যে এই সোশ্যাল ওয়েলফেয়ারকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে একটু এক কোণে একটা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার, সেখানে একটু আলো টালো থাকবে, বাচ্চারা একটু খেলবে, এই বাড়ির বাচ্চা ও বাড়ির বাচ্চা একটু খেলবে, এটাও ভাবতে হচ্ছে। মহিলারা যাতে একটু নিজের মতো থাকতে পারেন, যাদের স্কুলে বাচ্চা রয়েছে, বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চাকে দেখাশোনা করবেন। এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে যে কোনো সমস্যায় পুরুষ মানুষ এদিক ওদিক করে যা হোক করে কাটিয়ে দেয়, এরা সব থেকে বেশি সমস্যায় পড়ে। নেক্সট দেখুন, এটা হচ্ছে কে কত টাকা, জেন্ডার বাজেট। আজকে দেখবেন যে কোনো বাজেটে না একটা জেন্ডার বাজেটের সংখ্যাটা বলতে হয়, মানে এই বিষয়ের জন্য কতটা টাকা বরাদ্দ করা হচ্ছে এটাও দেখা হয়। কারণ আসলে মূল বিষয়টাও, যে কোনো কর্মসূচির মূল বিষয় হচ্ছে অর্থ, এবং দুটো সরকারই কিন্তু এতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। নেক্সট, এই ইউনিসেফের এথিক্যাল প্রিন্সিপলস ফর রিপোর্টিং অন চিলড্রেন, আমি আপনাদের এর ওয়েবসাইটটা দিয়ে দেব, আপনারা সেটা ছবি তুলে নেবেন, যখন সময় থাকবে তখন দেখবেন। আর একটু ম্যাডামকে বলবেন, এসসিপিসিআর এর একটা হ্যান্ডবুক আছে, ম্যাডামকে আমিও অনুরোধ করব এসসিপিসিআর এর বইটা এনে আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবেন। এই যে বললাম ডিগনিটিটা, একটা শিশু, হ্যাঁ আমি বলে দেবো, আমি তো ভেতরে আছি, চিন্তার কি আছে। দেখুন আমি কে কোথায় থাকবে, হ্যাঁ ওয়েবসাইটেও আছে, বা বইটাও এনে দিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নেই, ওদের বই প্রচুর ছাপা আছে। তো ওই এই যে ডিগনিটি অফ রাইটস, এই যে বললাম যে তার যে একটা সম্মান, একটা শিশুও যে মানুষ, তাকেও যে সম্মান, এই জিনিসটা প্রথম। এবং এই ইন্টারভিউ, এইগুলো হচ্ছে প্রিন্সিপাল। এই ইন্টারভিউ যখন করা হবে তখন বুঝতে হবে যে তার কনফিডেন্সিয়ালিটি এবং প্রাইভেসিটা যাতে থাকে। মানে যখন কোনো সমস্যা সংকুল বিষয়ে ইন্টারভিউ করা হবে, সে একটা বিরাট ফার্স্ট হয়েছে বা কিছু হয়েছে, বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেই জিনিসটা নয়। মানে হয় তার অভিভাবকের অনুমতি, না হলে তার যে হোমে আছে সেই হোমের অনুমতি, এবং তাকে জোর করে হঠাৎ করে দাঁড়িয়ে রোদের মধ্যে বলো বলে মাইকটা অন করে দিলে চলবে না। তাকে একটু বলতে, বাবা
আমরা এসছি একটু, আমি চ্যানেলে তোমার কথা একটু শুনতে চাই, তুমি কি একটু আমাদের সঙ্গে কথা বলবে? ও প্রথমে হয়তো না বলবে, তাকে দ্বিতীয়বার অনুরোধ করতে হবে, প্রথমজন যদি না বলে আরেকজনকে বলতে হবে, মানে তাকে জেনে বুঝে তার যেটা রেকর্ডিং করা হচ্ছে এইটুকু তার জানার আছে। এবং এমন কিছু সে যেন না বলে যেটা, দেখবেন শিশুরা কিন্তু আপন মনের মাধুরী মিশিয়ে বলতে তার কল্পনার জগতে থাকে, সেগুলোর দিকেও যেমন চলে না যায়, আবার ভয়ে যেন সে আটকেও না যায়। ফলে তাকে একটা কমফর্ট লেভেল আমরা বলি, যে হঠাৎ চারটে আলো জ্বলে গেল টেলিভিশনের, তা নয়, ঝপ করে, আমাদের তো হচ্ছে দেখুন ঝপ করে, কাই কোথায় কোথায় কোথায়, লাইট লাইট লাইট, রোল রোল রোল, তোমার এই হয়েছে, যা হোক, চলো 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 চলো। এই জায়গাটার থেকে বাচ্চাদের একটুখানি স্বস্তি দিতে হবে, তার একটা কমফর্ট লেভেল থাকা দরকার। তার আমি যেভাবেই স্টোরিটা করব, চাইল্ডের ইন্টারেস্টটা, আমি বলছি না যে ওদের হয়ে, আমরা কখনো সাংবাদিকরা বলি না যে সরকারের হয়ে লিখতে হবে কি বিরোধীদের হয়ে লিখতে হবে, যা ঘটনা তাই। এর যদি অর্ধেকটা ভর্তি থাকে আপনি অর্ধেকটা ভর্তি লিখবেন, অর্ধেকটা খালি থাকলে অর্ধেকটা খালি লিখবেন, যেটা আপনার দেখে মনে হবে সেটা। দুটোই এক মানে হলেও আমরা এইভাবেই খবর করা মনে করি। আর্থিক কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো, সে পরিচিত হয়ে গেলে তাকে সবাই মিলে ঢিল মারবে না তো, তার স্কুলে যাওয়া হবে না, বন্ধ হয়ে যাবে না তো। এটা কিন্তু দরিদ্র ধনী উভয়ের মধ্যে, ধরুন একটি বিরাট ধনী পরিবার, সে চিট ফান্ডে সে ধরা পড়লো, তার ছেলে বা মেয়ে একটা বড় স্কুলে পড়ে, এবার যে মুহূর্তে সে আইডেন্টিফাই হয়ে গেল সেই মুহূর্তে তাকে টিটকিরি দেবে। এই জিনিসটা খুব জরুরি, মানে তার ছেলে বা মেয়ে ওইখানে পড়ে বা কিছু, আর খুঁজে তার তো দরকার নেই, সে তো ধরা পড়েছে চিট ফান্ডে। কারুর দম্পতিদের মধ্যে সমস্যা হয়, ফলে ঝামেলা এমনিতেই, দেখুন বাবা মায়ের মধ্যে সমস্যা হলে বাচ্চাদের এমনিতেই সমস্যা হয়, তার উপরে ওটা রিপোর্ট করা, এগুলো হচ্ছে যেগুলো খুব কেস আর কি, মানে কি বলবো, খুব প্রমিনেন্ট কেস। মানে ধরুন এর সঙ্গে ওর বিবাহ বিচ্ছেদ দিয়ে কাগজে বেরোয় না, যখন সেলিব্রিটি থাকে একদিকে অন্তত, তখন এটা বিরাট হয়ে যায়। তখনকার বাচ্চারা বা কোনোভাবে ধরা পড়েছে কোনো একটা অপরাধে অভিযুক্ত, তারও বাচ্চা আছে, বাচ্চাটার কিন্তু কোনো দোষ নেই, কোনোভাবে বাচ্চাটা চিহ্নিত হলে বাচ্চাটার যেন ক্ষতি না হয়। বা আবার ধরুন দুটো দিকে রেষারেষি হচ্ছে, তাতে ওর ছেলে অমুক জায়গায় পড়ে, অমুক হোস্টেলে থাকে, অমুক কিছুতে, ফলে তার লাইফটা তো ভালনারেবল হয়ে যাচ্ছে, সেও তো তার বাবাদের ওপরে অন্যরা মেরেছে, তাদের বদলা নিয়েছে, এবার ছেলেটাকেও তো কিছু করতে পারে, এই জিনিসটা। সুতরাং চাইল্ডের ইন্টারেস্টটা এটা আমাকে দেখতে হবে, এবং এই যারা চাইল্ডের সব থেকে কাছের তাদের একটু কথা বলে নিতে হবে। ধরুন হোমের, স্কুলের প্রিন্সিপাল হতে পারে, ম্যাডাম তাহলে কাকে নেব বা কি করছি, বা ম্যাডাম আপনি থাকুন, বা দিদিমণি থাকুন, আপনি থাকলেও ভরসা পাবে, বা ওদের সঙ্গেও কথা বলতে হবে, সে একটা নিজের কল্পনায় কিছু বলে দিচ্ছে কিনা। শিশুদের কিন্তু খুব কল্পনা প্রবণ মন, সেটা কিন্তু ঘটেনি, সে কিন্তু ভাবছে ওটা ঘটলেই ভালো হতো। Do not publish a story or an image which might put the child, siblings or peers at risk when identities are changed, obscured and not used. মানে যখন অবস্কিওর করা হচ্ছে, আইডেন্টিটিটা বদল হচ্ছে, কিন্তু কোনোভাবে কোনো লেখাতে, ধরুন তার ছবিটা আটকে দিয়েছেন, কিন্তু লেখাতে কোথাও এই যে বললাম প্রক্সি আইডেন্টিফিকেশন হয়ে গেছে, সেটাতেও অতিরিক্ত ভাবে নজর দিতে হয়। স্টিগমাটাইজ করা, মানে ওই বাচ্চাটা ওর খারাপ বা অমুকের বাচ্চা, এই জায়গাটা হয়তো তার মা কোনো পেশার সঙ্গে যুক্ত, তাতে বাচ্চাটার কিন্তু কিছু নেই, তবে বাচ্চাটা যাতে কোনোভাবে আইডেন্টিফাই না হয়। এবং চাইল্ডের স্টোরিটাতে আমাদেরও বোঝেন তো, আমরা সকলেই একটু কোনটা খাবে নিয়ে চিন্তিত হই, এটা অস্বীকার করে লাভ নেই, এটা একটু সস দিলে জিনিসটা ভালো দাঁড়াবে, এটা এর বাইরে এর থেকে আমরা কোনটা মুক্ত নই। আমি সারা জীবন পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং এ কাজ করেছি, তাহলেও একটা ভেতরে কাজ করে একটা স্টোরিকে এমন ভাবে আমরা বলবো, বা আরো যারা অন্য জায়গায় ছিল, একটা স্টোরিকে তো তোলার ব্যাপার থাকে সেটা। কিন্তু এই ক্ষেত্রে যেখানে শিশুরা যুক্ত, সেখানে অ্যাকিউরেসি, অবজেক্টিভিটি আরো বেশি করে আমাদের মানা দরকার। মানে কোথাও অতিরিক্ত চাটনি যেন এক ড্রপ দু ড্রপও পড়ে না যায়, এটা সাংবাদিকদের একটা দায়িত্ব শিশুর প্রতি। এবং ওই নামটা বদল করতে হবে, তাকে যদি কোনোভাবে শারীরিকভাবে তার উপরে যদি অত্যাচার হয়, এবং HIV পজিটিভ শিশু অনেক আশ্রমে থাকে একসঙ্গে, সেই তাদের ক্ষেত্রে, এবং ওই পেরেন্টদেরও আইডেন্টিফাই হলে তাদের বাচ্চাদেরও মুশকিল হবে।
এবং চার্জ অর কনভিক্টেড ফর এ ক্রাইম। আপনারা দেখেছেন এটা বাস্তব যে সাম্প্রতিক অতীতে দিল্লিতে মহিলার ওপরে অত্যাচার এবং তার মৃত্যুর ঘটনার যারা দায়ী ছিল ঘটনাচক্রে, তাদের মধ্যে একজন নাবালক ছিল, এবং দেশের যে আইন আছে তাতে সে যাই করে থাকুক সে নাবালক। কিন্তু এখন সে কোথায় আছে, কি করছে, এ নিয়ে আলোচনা হয় না। নেক্সট, রিস্ক পোটেনশিয়াল যদি থাকে যে আবার কেউ রেট্রিবিউশন মানে ওটাকে আবার করে কোনোভাবে ওই সমস্যাটা আসতে পারে, এগুলোকে বারবার তাদের নামটা পাল্টে দেওয়া দরকার। এবং কোনো দুটো দেশের মধ্যে যদি হয় কেউ আশ্রয় খুঁজছে বা কিছু সেরকম যদি তাদের কোলে শিশু থাকে, এটা আমাদের দেশে অতটা হয় না শরণার্থীর ক্ষেত্রে, কিন্তু বিদেশে অনেক জায়গায় আছে। ইউনিসেফ একটা তো অনেক সারা পৃথিবীর অ্যাসাইলাম থেকে একটা দেশ থেকে আরেকটা দেশে এরকম ভাবে দেয়, তাদের আশ্রয় দেয়, তাদের আশ্রয় দেওয়ার নিয়ম আছে। সেই যে আশ্রয় পেতে কোলে করে যাচ্ছে সেই বাচ্চাটার ছবি যাতে না থাকে। Their name or recognition image is in the child's best interest. However, when the child's identity is used, they must still be protected against harm and supported through any stigmatization or reprisals. মানে অনেক ক্ষেত্রে কেউ যদি বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়, আপনি তো নিশ্চয়ই দেবেন জেলার থেকে প্রথম হয়েছে, সেইটা এইগুলো সিদ্ধ, এটা বোঝাই যাচ্ছে তা আপনার উদ্দেশ্যটা। কিন্তু যেখানে কোথাও একটু কোনো সংকট আছে সেখানে আরো দায়িত্বশীল হতে হবে। নেক্সট, কোন একটা শিশুদের যদি মিছিল হয়, পোলিও আমাদের অধিকার, আমাকে যার বাবা মা দিচ্ছে না আমাকে পোলিওতে দিতে হবে, এগুলো তো ইতিবাচক, এইসব ক্ষেত্রে দিতে হবে। বাচ্চাদের ছবি দেওয়া যেতে পারে। When a child is engaged in a psychological program and claiming their name and identity is part of their healthy development, যেটা আপনারা বলছিলেন, সব ক্ষেত্রেই যে বাদ দিতে হবে তা না। যখন কোনো উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এবং যেখানে ছবিটা বেরোলে বা ওই শিশুকে চিহ্নিত হলে তার ক্ষতির আশঙ্কা নেই, সেখানে দেয়া যেতে পারে। কল্পনা প্রবণ, ওইটা আপনাকে তার শিক্ষক, তার অন্যান্য বন্ধু বান্ধব বা তার কারোর সঙ্গে আপনাকে একটু যাচাই করে নিতে হবে যে আচ্ছা এই যেটা বলছে সেটা ঠিক আছে তো। When in doubt about whether a child is at risk, report on the general situation for children rather than on an individual child, no matter how newsworthy is the story. ধরুন আপনি বুঝতে পারছেন না কোথাও, audio visual media or any other forms of communication, এতগুলো ভাগ কিন্তু বলে দিয়েছে, এই সমস্তগুলো কিন্তু এই সেকশন 74 কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি কি করা যাবে না? রিগার্ডিং এনি এনকোয়ারি, ইনভেস্টিগেশন, জুডিশিয়াল প্রসিজার shall disclose what? Name, address, school or any other particular, অর্থাৎ একদম লার্জ অ্যাম্বিটাটাকে ছড়িয়ে দেওয়া হলো। এনি আদার পার্টিকুলার যেটা আইডেন্টিফাই করতে পারবে আর চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল, অর্থাৎ আইনের সঙ্গে সংঘাতপূর্ণ কোনো শিশু, বা চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন, যে বাচ্চার যত্ন সুরক্ষার প্রয়োজন রয়েছে, যেমন পাচার হওয়া শিশু, HIV আক্রান্ত শিশু, চাইল্ড ম্যারেজ হওয়া শিশু, যে কোনো বাচ্চা, এই ধরনের বাচ্চা। or a child victim, এই আইনে কিন্তু ভিকটিম কথাটা ইউজ করা হয়েছে, or a child victim, or witness, অর্থাৎ এই ঘটনার যদি কোনো উইটনেস হয়, অর্থাৎ বাচ্চার ওপরে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার কোনো উইটনেস যে হয়তো কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারে, এরকম উইটনেস। আচ্ছা, হ্যাঁ, অফিসিয়াল টার্ম বলে এখানে দেওয়া আছে। এখন সার্ভাইভার শব্দটা ইউজ করা হয়। চাইল্ড ইন নিড অফ কেয়ার এন্ড প্রোটেকশন হচ্ছে যে বাচ্চার যত্ন সুরক্ষার প্রয়োজন, যে শিশুর যত্ন সুরক্ষার প্রয়োজন। কার? প্রাইমারিলি বলতে গেলে সব বাচ্চার যত্ন সুরক্ষার প্রয়োজন, কিন্তু আইনে কিছু কিছু স্পেসিফিক ক্যাটাগরিকে মেনশন করা আছে। যেমন ফর এক্সাম্পল হচ্ছে যে বাচ্চা পাচার হয়ে গেছে, যার বাল্যবিবাহ হচ্ছে, যে হয়তো কোনো যৌন হেনস্থার শিকার হয়েছে, যে কোনো টার্মিনালি ইল কোনো পেশেন্ট হচ্ছে, যে হয়তো HIV আক্রান্ত হয়েছে, যে শিশু শ্রমিক, এরকম বিভিন্ন যেখানে শিশু কোনো বিপদের মধ্যে পড়েছে, যার যত্ন সুরক্ষার প্রয়োজন, সেই ধরনের বাচ্চাকে বলা হচ্ছে যত্ন সুরক্ষার প্রয়োজন এমন শিশু। আর আইনের সঙ্গে সংঘাতে রয়েছে এমন শিশু, কনফ্লিক্ট উইথ ল,
অর্থাৎ কোনো বেআইনি কাজের যুক্ত হয়ে পড়ার অভিযোগ রয়েছে এমন শিশু, ঠিক আছে, সেটা হতে পারে অভিযোগ বা হতে পারে যে সত্যি যুক্ত হয়েছে, যা যেটাও হতে পারে, কিন্তু এই ধরনের কোনো শিশু, দুটো ক্ষেত্রেই আমরা বাচ্চাদের ব্যাপারে এবং তার যদি কোনো উইটনেস থাকে, কোনো সাক্ষী থাকে, তাদেরও কি কি প্রকাশ করা যাবে না, নাম, ঠিকানা, তার স্কুল বা এনি আদার ডিটেলস মানে সেটা সে হতে পারে কোন পাড়ায় থাকে, তার বাবা মা, তার কোনো রিলেটিভ, তার কোনো বন্ধু, এনি ইনফরমেশন যেটা থেকে আমরা বাচ্চাটাকে আইডেন্টিফাই করতে পারি। এবং কি বলছে, নো ইনভলভড ইন সাচ ম্যাটার আন্ডার এনি আদার ল ফর দ্য টাইমিং ইন ফোর্স নর শ্যাল দ্য পিকচার অফ এনি সাচ চাইল্ড বি পাবলিশড। সেই বাচ্চার কোনো ছবিও পাবলিশ করা যাবে না। এবং ওই যে বললাম যে তার এবার দেখা গেল উইটনেসেরও ছবি এখানে পাবলিশ হবে না, তার মা বাবার ছবিও পাবলিশ হবে না। এই ধরনের যেখান থেকে বাচ্চাকে আইডেন্টিফাই করা যায় এরকম কোনো কিছু এখানে পাবলিশ করা যাবে না। নেক্সট স্লাইড। এটা একমাত্র পাবলিশ করা যায় যদি কোর্ট মনে করে বা সিডব্লিউসি মনে করে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, প্রত্যেকটা জেলায় একটা করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থাকে বা জুভেনাইল জাস্টিস বোর্ড থাকে, এরা যদি মনে করেন যে পাবলিশ করার প্রয়োজন রয়েছে, সেখানে বাচ্চার কোনো লাভ হতে পারে, তখন সেই পরিচয় পাবলিশ করা হয় শুধুমাত্র ওই নির্দিষ্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা শিশু কল্যাণ কমিটি বা শিশু অধিকার যে বোর্ড রয়েছে, শিশু ন্যায় বিচার পর্ষদ, তাদের অনুমতিতেই একমাত্র এটা পাবলিশ করা যায়। এবং যদি এটা না মানা হয় তার একটা শাস্তির প্রভিশনও রয়েছে, যে which may extend up to 6 months, 6 মাসের জেল বা ফাইন, যেটা হতে পারে আপ টু 2 লাখ টাকা বা বোথ। এটা আইনি প্রভিশন, যেটা আইনে বলে দেওয়া আছে। নেক্সট স্লাইড। এখানে যেটা বলছে সেটা হচ্ছে রিপোর্টস টু বি ট্রিটেড অ্যাজ কনফিডেন্সিয়াল। এই শিশুদের সংক্রান্ত যা রিপোর্ট রয়েছে, যা তথ্য রয়েছে, অর্থাৎ সেই বাচ্চা সংক্রান্ত যা নথিপত্র ইত্যাদি সরকারের কাছে জমা আছে, এগুলো কিন্তু আপনি আরটিআই করে জানতে চাইলে পাবেন না। এগুলো কিন্তু কনফিডেন্সিয়াল। অর্থাৎ আপনি যদি আরটিআই করেন, আরটিআই করে যদি বলেন যে ওই বাচ্চার নাম, ঠিকানা ইত্যাদি আমাকে দেওয়া হোক, এটা কিন্তু দেওয়া হবে না। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের এই ক্লজের মাধ্যমে কিন্তু সেটাকে ব্লক করে দেওয়া আছে। অর্থাৎ সেই রিপোর্ট গুলো কনফিডেন্সিয়াল। ঠিক আছে, নেক্সট। অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012। নেক্সট স্লাইড। আচ্ছা, পক্সো অ্যাক্টের কথা আমরা সবাই জানি। পক্সো অ্যাক্টে বিভিন্ন ধরনের অপরাধের কথা বলা হয়েছে, কিন্তু মিডিয়া স্পেসিফিক যে জায়গাগুলো রয়েছে আমি সেগুলোতে একটু বেশি হাইলাইট করেছি। সেকশন 11-এ বলা আছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা, যৌন হয়রানি যদি আমরা বাংলায় বলি। সেখানে কি কি বলছে, যে যদি কোনো বাচ্চাকে আমরা প্রভোগ করি তার শরীরের কোনো অংশ দেখাতে, সেটা হতে পারে অন ক্যামেরা বা অফ ক্যামেরা, দ্যাট ইজ কল্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট। বা কি বলছে, যে রিপিটেডলি অর কনস্ট্যান্টলি ফলোজ অর ওয়াচেস অর কন্ট্যাক্টস দ্য চাইল্ড either directly or through electronic, digital or any other means। বাচ্চার সঙ্গে অনবরত আমি কোনো বাচ্চাকে থ্রেট করা হচ্ছে। এনি ফর্ম অফ মিডিয়া